ওকে, তো সবার আগে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এর আগের বারে কোশ্চেন পেপার। নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো তোমরা, যারা যারা লক্ষ্য করতে পারছো না তাদেরকে একটু আমি দেখিয়ে দিই। দেখো এই যে আমাদের 2024 সালে যে পরীক্ষাটি হয়েছিল 2024-এ, ঠিক আছে, 2024-এর ডিসেম্বরে যেটা হয়েছিল সেটার এটা হচ্ছে পেপার 1-এর কোশ্চেন পেপার। জেনারেল সাবজেক্ট লেখাই আছে, সাবজেক্ট কোড 00। নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো তোমরা সবাই। তো এটার মধ্যে আমি কেন দেখাচ্ছি, দু একটি বিষয় একটু আমাদের জানা দরকার, আর তাহলে আমরা ধারণাটা পাবো যে আমাদের কোন ধরনের বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে। যেমন একটু আগেই আমি যারা যারা ছিলে না, আমি একটু আগে আলোচনা করছিলাম একটা বিষয়, যে এখানে কিছু কিছু বিষয় থাকে। আচ্ছা, তোমাদের সবাইকে আমি বলেছিলাম মাইক্রোফোনটাকে, আচ্ছা আমি করে দিচ্ছি। স্টার্ট এনিওয়ে। যেটা তোমাদের আমি বলছিলাম যে এখানে কিছু কিছু বিষয় থাকে যেগুলোর উপরে আমাদের একটু ফোকাস করতে হয়, বা যে জায়গাগুলোর উপরে একটু বেশি পরিমাণে আমাদের গুরুত্ব দিতে হয়। ঠিক আছে? তো যেমন হচ্ছে দেখো এখানে দেখবে আমাদের রিসার্চ অ্যাপটিটিউড আর টিচিং অ্যাপটিটিউড। দেখো এখানে প্রথম কোশ্চেনটা লক্ষ্য করো, এটা কি আছে? রিসার্চের আর্টিকেলের উপরে আছে। নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করো, এটাও কি আছে? এটাও কিন্তু তোমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ, র্যাশনাল ডিসকাশন, এটাও কিন্তু আমাদের রিসার্চের উপরে কোশ্চেনটি। নেক্সটটা লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের টিচিং অ্যাপটিটিউডের যে ডিজিটাল ইনিশিয়েটিভ বলে যে চ্যাপ্টার আছে সেটার থেকে এটা এসেছে। নেক্সটটাকে লক্ষ্য করো, এভালুয়েশন, টিচিং অ্যাপটিটিউডের যে এভালুয়েশনের যে সেকশনটা আছে সেটা থেকে কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেনটা লক্ষ্য করো, রিসার্চের যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইকোটোমাস তারপর পলিকোটোমাস ভ্যারিয়েবল রয়েছে সেই ভ্যারিয়েবল থেকে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে? তো এটা রিসার্চের কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার কমিউনিকেশন। দেখবে কমিউনিকেশন বলে একটি চ্যাপ্টার আছে, সেই কমিউনিকেশনের কি ধরনের কমিউনিকেশন হওয়া উচিত, কি ধরনের কমিউনিকেশন হওয়া উচিত, কনস্ট্রাকটিভ কমিউনিকেশন হওয়া উচিত, আইসিটি, ব্লেন্ডেড, হ্যাঁ, ওপেন কমিউনিকেশনে বা ওপেন লাইনে কি ধরনের কমিউনিকেশন হবে সেটা রিলেটেড কোশ্চেন দিয়েছে। আমি জাস্ট কোশ্চেনের প্যাটার্নটাকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। ঠিক আছে? তো সব সময় মাথায় রাখবে, পরীক্ষায় পাশ করতে হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে পূজা করতে হবে। আমি কথাটা কি বললাম মাথায় থাকবে সবার, একদম মাথায় গেঁথে নাও। যে কোনো পরীক্ষা, শুধুমাত্র এটা নয়, যে কোনো পরীক্ষা যখন তুমি পাস করতে চাইবে বা সেটাকে কোয়ালিফাই করতে চাইবে, তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে রীতিমতো পূজা করতে হবে। তোমাকে দেখতে হবে কি ধরনের কোশ্চেন আসছে, কোন ধরনের কোশ্চেন দিতে তারা পছন্দ করছে, এই পছন্দসই জায়গাটাকে তোমাকে কিন্তু ধরতে হবে। ঠিক আছে? তারপরেরটা লক্ষ্য করো, এটাও তোমার কমিউনিকেশনের থেকে দিয়েছে। কমিউনিকেশনের যে চ্যাপ্টারের একটি সাব পয়েন্ট আছে ম্যাস কমিউনিকেশন, সেখান থেকে এটা এসেছে, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তারপরে আরেকটি দেখো, এখানেও তোমাকে কিন্তু কমিউনিকেশনের উপরে কোশ্চেন দিয়েছে বেরিয়ার অফ কমিউনিকেশন থেকে। কমিউনিকেশন চ্যাপ্টারের আরেকটা অংশ আছে বেরিয়ার অফ কমিউনিকেশন, সেখান থেকে এটা প্রশ্ন দিয়েছে। আরেকটা লক্ষ্য করো, এখানেও কমিউনিকেশন থেকে প্রশ্ন দিয়েছে এক্সপ্রেশন অফ ইমোশন, কিভাবে ইমোশনগুলোকে এক্সপ্রেস করবে, নন ভার্বাল, ভার্বাল, এটাও কমিউনিকেশনের উপরে। এটা আমি সলভ করিয়েছি, বাট অনেকে ভাবছো স্যার সলভ করাচ্ছেন না কেন? এটা অলরেডি আমি সলভ করিয়েছি, তোমরা যদি ইউটিউবে দেখো দেখবে সলভ পেয়ে যাবে। হ্যাঁ, আমার ভিডিওসগুলোতে যাবে, দেখবে ইউটিউবে দেখবে সলভ পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদের কোশ্চেনের প্যাটার্নটাকে শো করাচ্ছি। এটাও কমিউনিকেশন থেকে। তারপরে যদি তুমি লক্ষ্য করো, এই যে মুভমেন্ট, এটা হচ্ছে ইভিএস থেকে দিয়েছে। হ্যাঁ, আর না, এটাও আমাদের কমিউনিকেশনের চ্যাপ্টার থেকে, সরি, এটাও কমিউনিকেশনের চ্যাপ্টার থেকে। 1960s যে ম্যাস মিডিয়ার যে চেঞ্জেসগুলো এসেছিল, যে ধরনের মুভমেন্টগুলো এসেছিল, সেটাও কিন্তু এখান থেকে দিয়েছে। আরেকটা যদি লক্ষ্য করো, এটাও দেখো টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন দিয়েছে। আরেকটা যদি লক্ষ্য করো, এটাও দেখো তুমি, এটাও হচ্ছে তোমার কারিকুলাম অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড থেকে দিয়েছে। এটা হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউডের যে কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের স্পেশালি কিভাবে স্টুডেন্টদের পড়াতে হবে বা কোন এরিয়াসগুলোকে কিভাবে কভার আপ করাতে হবে তার ভিত্তিতে এই কোশ্চেনটা এসেছে। এটাও যদি লক্ষ্য করো ক্লাসরুম কমিউনিকেশন থেকে দিয়েছে। তারপরে আরেকটি তোমাকে দেখাচ্ছি, এটাও যদি লক্ষ্য করো ফিল্ড ওয়ার্ক কি ধরনের হবে, লেকচার্সগুলো কিভাবে দেবে। ঠিক আছে? তো তো এইটাও কিন্তু তোমার রিসার্চ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন দিয়েছে। ওকে, এবার এই যে আমি কয়েকটা যে তোমাদের দেখালাম, আচ্ছা অনেকেই তোমরা বলছো যে স্যার আমি দিয়েছিলাম, ওমেয়ার শিট ছিল, অবিনাশ শ বলছো যে আমি পরীক্ষা দিয়েছিলাম ওমেয়ার শিটে দিয়েছিলাম। একদম। আরেকটা আমি জাস্ট তোমাদের একটু যা শো করিয়ে তারপর মূল ক্লাসে চলে যাচ্ছি যে কিভাবে কি করতে হবে।
এবার এই যে দেখো পারাক কোথা থেকে দিয়েছে, এটা আইসিটি থেকে দিয়েছে। এটা আইসিটির বলে একটি আমাদের চ্যাপ্টার আছে, ডিজিটাল ইনিশিয়েটিভ বলে একটি চ্যাপ্টার আছে আইসিটির, সেখান থেকে কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, তারপরে এই যে দেখো, এই দেখো ডিআই, ঠিক আছে, ডিআই থেকে এই যে কোশ্চেন আসছে। ওকে, ডিআই থেকে কোশ্চেন দিচ্ছে। এবার দেখো এই যে নমিনাল অর্ডিনাল ডেটা, এটাও রিসার্চের কোশ্চেন, রিসার্চ অ্যাপটিটিউডের। আমরা যখন ভ্যারিয়েবলগুলোকে যাচাই করি, নানাভাবে যাচাই করি, নমিনাল ফর্মে, হ্যাঁ, অর্ডিনাল ফর্মে, ইন্টারভাল, রেশিও, তো এগুলো থেকে এখানে কোশ্চেন এসেছে। দেখো আমি এই যে 18 নম্বর পর্যন্ত আসলাম, এখানে প্রায় সবগুলো রয়েছে। তারপর ডিআই দিয়েছে একটা, ঠিক আছে, তো ডেটা ইন্টারপ্রিটেশন। তারপরে দেখো আরেকটি কোশ্চেন, এটাও হচ্ছে ডেটা গভর্নেন্স নিয়ে। এই ডেটা গভর্নেন্স নিয়ে এর আগের দিনে আইসিটির ক্লাস ইউটিউবে কে করেছো? এটা ফ্রি ক্লাস করিয়েছিলাম আমি আইসিটির। কে করেছো এখানে? কেউ আছো? হাত তুলবে তো একটু, তাহলে বুঝতে পারবো যে কতজন রেগুলার স্টুডেন্ট আছো এখানে। আমি ইউটিউবে করিয়েছিলাম আইসিটির ক্লাস, এখানে আছো কেউ? যারা রয়েছো একটু হাত তোলো তো দেখি, একটু হাত তোলো, তাহলে আমি বুঝতে পারবো। বেশ, দেখো আমি যে ক্লাসটা করিয়েছিলাম এর আগের দিনের, যে আইসিটির গভর্নেন্সকে নিয়ে, কতটা ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এখনকার দিনে আইসিটিকে কেন্দ্র করে প্রশ্ন প্রচুর দেয়, যে একটি কোনো একটি ধরে নাও সংস্থা কিভাবে তাদের সিস্টেমটাকে চালাবে, তার ভিত্তিতে প্রচুর কোশ্চেন দেয়। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে আইসিটির গভর্নেন্সটাকে কিন্তু আমি মানে এর আগের দিনে একটা ফ্রি ক্লাসের মধ্যে করিয়েছিলাম। আরও কিছু ফ্রি ক্লাস নিয়ে আসবো, যেগুলো যেগুলো ফ্রিতে দেওয়া সম্ভব হবে, অবশ্যই ফ্রি ক্লাসেসের মধ্যে সেগুলোকে আমি কভার করিয়ে দেবো। এই যে দেখো, এটাও আমাদের আইসিটির চ্যাপ্টার থেকে এসেছে। এবার ফাইনালি আমি তোমাদের আসি, এটা একটা তোমাদের ম্যাথামেটিক্যাল রিজনিং এর থেকে দিয়েছে, এই যে রিজনিং এর থেকে দিয়েছে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে রিজনিং থেকে, হ্যাঁ, যে নম্বর সিরিজ, লেটার সিরিজ, নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে নম্বর সিরিজ, লেটার সিরিজ থেকে রিজনিং এর এটা দিয়েছে। তারপর এটা লজিক্যাল রিজনিং থেকে দিয়েছে। তারপর এই যে নম্বর সিরিজ, লেটার সিরিজ থেকে দিয়েছে। মোটামুটি ভাবে নম্বর সিরিজ, লেটার সিরিজ থেকে 5 থেকে 6টা কোশ্চেন তোমার থাকবেই থাকবে, ঠিক আছে। তারপরে দেখো হায়ার এডুকেশন থেকে তোমাকে কোশ্চেন দিয়েছে, এটা হায়ার এডুকেশন এনইপি 2020 যেটা লেটেস্ট রয়েছে, সেখান থেকে তোমাকে কোশ্চেন দিয়েছে। তারপরে হচ্ছে দেখো, আবার আমরা চলে গেছি কিন্তু টিচিং অ্যাপটিটিউডের যে অ্যাডাল্টহুডের যে লার্নিং কম্পোনেন্ট আছে, সেটার মধ্যে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তারপরে দেখো আরেকটা পেয়ে গেছি আমরা হায়ার এডুকেশনের। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। তো সব থেকে বেশি কোশ্চেন থাকে কোন চ্যাপ্টারগুলোতে? সব থেকে বেশি কোশ্চেন থাকে, মাথায় রাখবে, আমরা এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টিচিং লিখে রাখো যাদের যাদের অসুবিধা হয়। টিচিং থেকে তোমার সব থেকে বেশি কোশ্চেন থাকবে টিচিং, রিসার্চ, কমিউনিকেশন। এখান থেকে তোমার বেসিক্যালি 5টা করে কোশ্চেন দেওয়া শ্রেয়, কিন্তু পরীক্ষকরা কি করে 7টা করেও কোশ্চেন এখান থেকে দিয়ে দেয়। এই টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, এখান থেকে তোমাদের 7টা করে ধরে নিচ্ছি, রাউন্ড ফিগার হিসেবে 5টা করে দেবে, ঠিক আছে, রাউন্ড ফিগার হিসেবে ধরে নিচ্ছি 5টা করে দেবে। মোটামুটিভাবে 7টা 8টাও কোনো অনেক সময় দিয়ে দেয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ধরে নিচ্ছি যে 7টা করে কোশ্চেন এখান থেকে, বা 5টা করে কোশ্চেন এখান থেকে দিল। বোঝো ভালোভাবে, ট্রিকটাকে বোঝো আমি কি বলতে চাইছি। আইসিটি থেকে তোমার কোশ্চেন আসে, তারপরে হচ্ছে হায়ার এডুকেশন থেকে তোমার কোশ্চেন আসে, তারপর আসে হচ্ছে ইভিএস থেকে কোশ্চেন আসে, তারপর আসে লজিক্যাল রিজনিং থেকে। ওকে, এবার ধরে নাও তুমি, এবার আরেকটা চ্যাপ্টার আছে ডিআই, যেটা ডেটা ইন্টারপ্রিটেশন ম্যাথ, আরেকটা আছে ম্যাথের রিজনিং, ঠিক আছে। তো এবার আমি তোমাদের যে ফর্মুলাটা বলছি একটু খেয়াল করে, একটু মনোযোগ দিয়ে শোনো। এই 3 মাসে তুমি ইজিলি কভার করতে পারবে, ইজিলি তুমি সেই জায়গাগুলোকে ধরতে পারবে। তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি ম্যাথের জন্য নিজেকে কি ম্যাথে খুব ভালোভাবে, এই এতদিন যাবত যে আমি পড়াশোনা করেছি, ম্যাথে কি খুব ভালো আমি মার্কস তুলতে পেরেছি কোনো কিছুতে, বা আমি ম্যাথ কি ভালো বুঝি, এটা নিজেকে প্রশ্ন করতে হবে। কেন বলছি? কারণ অনেকেরই ধারণা থাকে, যেমন এই যে আজকেই সন্ধ্যের দিকে একজন স্টুডেন্টের সাথে কথা হলো, সেই স্টুডেন্ট বলছিল যে স্যার আমি ম্যাথ পারি না, সুতরাং আমার স্যার পরীক্ষা আমি ফেল করে যাব। কিন্তু বিষয়টা সেটা নয়, এটা ম্যাথের উপরে নয়, সম্পূর্ণ আমাদের সমস্ত কিছু ম্যাথের উপরে নয়। তো কেন তোমরা বোঝো না? আমাদের বেশিরভাগ কোশ্চেন ম্যাথেতে কটা কোশ্চেন আসে? 5টা 6টা কোশ্চেন হাইলি, তবু তো 50টার মধ্যে সেই ক্ষেত্রে তোমার হাতে এখনো 44টা কোশ্চেন থাকছে। তার মানে ওই একটা ম্যাথের জন্য তুমি পুরোটা ফেল করে গেলে। তার মানে কি তোমার এটা নিহাত একটা অজুহাত, তার মানে অন্যগুলো ভালোভাবে পড়োনি। তাহলে অন্যগুলোর উপরে জোর দিতে হবে। এর জন্যই বলছি নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোনটার জন্য একদম পারফেক্ট,
ঠিক আছে? তো যদি পারফেক্ট নাও হয়ে থাকি তাহলে আমি কিভাবে পারফেক্ট হতে পারি সেই জায়গাটার উপর ফোকাস করতে হবে। তাহলে টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, আইসিটি, হায়ার এডুকেশন, ইভিএস আর লজিক, এই যে কয়েকটি যে আমাদের চ্যাপ্টার আছে এটার মধ্যে সব থেকে বেশি তোমাদের ফোকাস করতে হবে। এই চ্যাপ্টারগুলোরও আবার অনেক অনেক ভাগ আছে চ্যাপ্টারের মধ্যে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে কোন জায়গা থেকে আসছে না সেগুলোকে ক্যাচ করতে হবে এবং ওগুলোর প্রপার নোট বানাতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসে, ওই কনসেপ্টগুলোকে কিভাবে তুমি কাউন্টার করবে যদি প্রপার নোট না থাকে? তুমি তো ভুলে যাবে। তো ওগুলোর প্রপার নোট বানাতে হবে, ওগুলোর নোট বানিয়ে নিজের সামনে একদম সবসময় রাখতে হবে যে আচ্ছা আমার তাহলে এই বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে। ম্যাথের ডিআই দেখবে, বিগত বছরকে অ্যানালাইসিস করবে, দেখবে কি রকম রয়েছে। তোমরা যখন আমাদের ব্যাচে জয়েন করবে সব কিছুর একদম প্রপার নোট। দেখো আমাদের এখানে মাইন্ড ম্যাপিং এর ক্লাস হয়, তোমাদের ডিটেলসে পড়ানো হবে, তার সাথে সাথে মাইন্ড ম্যাপিং হবে। সপ্তাহে আমরা 3 দিন করে রেখেছি, কিন্তু 3 দিন আমরা রেখেছি সপ্তাহে, ঠিক আছে? তো সপ্তাহে আমরা 3 দিন ক্লাস রেখেছি, তারপরে আবার ক্লাস বাড়ানো হবে। পরীক্ষার আগে আগে ক্লাস আরও বাড়িয়ে দেওয়া হবে, প্র্যাকটিস সেশন রাখা হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ না বাড়ালে সিলেবাস কমপ্লিট করা যাবে না, তাই না? তো সেই হিসাবে করা হবে। তো প্রত্যেকটাকে তুমি যদি নিজে পড়ো বাড়িতে তোমাকে কিন্তু অ্যানালাইসিস করে 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 পড়তে হবে। এটা আমি কেন ধরিয়ে দিলাম, ওভারঅল পয়েন্ট অফ ভিউতে ধরিয়ে দিলাম, যেন যারা কিনা ধরে নিচ্ছি যে ব্যাচে অ্যাডমিশন নেবে না তারাও যেন একটা ধারণা পেয়ে যাও যে আমাকে কোন কোন জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে। টিচিংয়ের মধ্যেও শুধুমাত্র গড় করে পড়ে গেলে হবে না, টিচিং অনেক বড় চ্যাপ্টার। এখানে তুমি যদি এখন সূত্রগুলোর যাও, থর্নডাইকের তুমি পেয়ে যাবে, ব্লুম ট্যাক্সোনমি তো একদম কমন, তোমাকে পড়তেই হবে, তার সাথে থর্নডাইকের তোমাকে পড়তে হবে, তারপর আরও অনেক ধরনের আছে, গ্যাগনে, ব্রিংসেটগুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, রিসার্চের ক্ষেত্রে যদি যাও সেখানেও তোমাকে বিভিন্ন ধরনের রিসার্চের ভাগগুলোতে তোমাকে ফোকাস করতে হবে, সেগুলোকে বোঝার ওপরে জোর দিতে হবে। রিসার্চটা পড়তেই তো তুমি যদি একবার যদি পড়া শুরু করো তাহলেই বুঝবে, রিসার্চটা পড়তেই তোমার প্রায় 1 থেকে 1.5 মাস লেগে যাবে, কারণ এটা এতটাই ডিপ, যদি না কোনো দাদা বা টিচারের সাহায্য নিচ্ছ। যাই হোক, তো এগুলোর উপরে বেশি করে ফোকাস করবে, কারণ এগুলোর থেকেই হচ্ছে আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসে। বোঝা গেল? এবার এই কোশ্চেনের বাইরে গিয়ে এবার আমি তোমাদেরকে আজকের যেটা আমি তোমাদের টিচিং অ্যাপটিটিউড পড়াবো, একদম শুরু থেকে শুরু করব কিভাবে টিচিং অ্যাপটিটিউডকে পড়তে হবে বাড়িতে, যারা নিজেরা পড়বে তারাও, যারা আমাদের কাছে পড়বে তারাও, কিভাবে বাড়িতে নিজেকে পড়তে মানে বিষয়গুলোর উপরে ফোকাস করাতে হবে সেই জায়গাটাকে কিন্তু আমরা ধরার চেষ্টা করব বা সেই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। ওকে, দেখো আর একটা কথা এখানে একটু তোমাদেরকে বলি, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, পরীক্ষা হলে তুমি বাড়িতে কতটা পড়লে, সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষা হলে গিয়ে কতটা পারফর্ম করলে। পরীক্ষা হলে গিয়ে কিন্তু মাথা ঠান্ডা করে সমস্তটা পারফর্ম করতে হয়, আর যতটুকু পড়েছো ওই পড়ার মধ্যে থেকেই কিন্তু সমস্ত মানে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করতে হয়। এইটুকু বলতে পারি আমরা, যা পড়ানো হবে তোমাদের দেখবে পরীক্ষা হলে গিয়ে দেখবে ওই ধরনের কোশ্চেনই তোমার দিচ্ছে বা ওই ধরনের কোশ্চেনই দেখবে পরীক্ষা হলে পাচ্ছ। এবার তোমাকে অ্যানালাইসিস করাটা শিখতে হবে, সেটা অবশ্যই কোশ্চেন মক টেস্টের মাধ্যমে তোমাদের তৈরি করে দেবো। আরেকটা কথা বলি, যারা যারা এই ব্যাচে জয়েন করবে, এই যে আমাদের নেট সেটের এই যে ক্র্যাশ কোর্সটা, যেটা খুবই ন্যূনতম ফিস রাখা হয়েছে, প্রায় সব জায়গাতেই বলে দেওয়া হয়েছে 3,370 টাকা, এইটাতে যারা জয়েন করবে এক কোশ্চেন ব্যাংক ফ্রিতে পাবে, পুরো কোশ্চেন ব্যাংক হয়তো তোমরা ফ্রিতে পাবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 150 থেকে 200 করে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো ওটা ফ্রিতে পাবে। 2, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে, ঠিক আছে? তো পুরো একটা 50টা কোশ্চেনের সেট, যে তুমি নিজেকে যাচাই করবার জন্য যখনই ব্যাচে অ্যাডমিশন নেবে সাথে সাথে 1500টা কোশ্চেনের সেট একদম তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আমি পরে আসছি, জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে এটা আমি বলছি। এবার দেখো, সেট কিন্তু সবাই পাস করতে পারে না, দেখবে তোমরা লক্ষ্য করবে, তোমরাও হয়তো বা দিয়েছো, এখানে অনেকেই দেখছিলাম আমি বলেছো যে স্যার আমি এর আগের বার দিয়েছিলাম বা এর আগের বার আমার হয়েছিল। এখানে হাত তোলো তো, কারা কারা এর আগের বার পরীক্ষা দিয়েছো কিন্তু কোয়ালিফাই করতে পারোনি? হাত তোলো তো দেখি। মানে আমি জাস্ট এর জন্য বলছি, এই যে যেমন এখানে মোটামুটি 12-13 জনের মতো, 14 জন 15 জন, আচ্ছা বাড়ছে সংখ্যাটা, বেশ 18 জন, বেশ। দেখো কেন কোয়ালিফাই করতে পারো না? এর আগের বারে দেখালাম তো, কোশ্চেন তো সোজা হয়েছে, তাহলে কোয়ালিফাই হলো না কেন? কারণটা হচ্ছে সঠিকভাবে প্রিপারেশন না হয়নি, আর কতটুকু প্রিপারেশন নিতে হবে কোন জায়গা থেকে এই সম্পর্কে হয়তোবা ধারণা ছিল না, আমি ঠিক জানি না, তবে হয়তোবা সেই ধারণা ছিল না, নাহলে খুব ইজিলি কোয়ালিফাই করা কোনো ব্যাপারই না এটাতে, ঠিক আছে? তো কিভাবে পড়তে হবে দেখো, ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি টিচিং অ্যাপটিটিউড একদম শুরু থেকে শুরু, আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ কিছু জানো না, টিচিং অ্যাপটিটিউডের কারো কিছু জানা নেই, একদম শুরু থেকে শুরু করছি। টিচিংটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি বা টিচিংটাকে আমরা কিভাবে ডিফাইন করব,
টিচিং বিষয়টাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসবো, বা আমরা টিচিং বলতে এক্স্যাক্টলি বুঝি কি, সেইটাকে আমরা কিভাবে আনবো, সেই জায়গাটাকে যদি আমরা ধরার চেষ্টা করি তাহলে কি পাবো? টিচিং ইজ এ পারপাসফুল ডিরেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস। কি বলেছে? যে টোটাল যে টিচিংটা আছে, দেখো আমি আলাদা কালার করে রেখেছি কেন, বোঝানোর জন্য, ঠিক আছে? তো কি বলেছে যে টিচিং হচ্ছে একটা পারপাসফুল ডিরেকশন, অর্থাৎ আমরা যখন কোনো একজন স্টুডেন্টকে কোনো একটা টিচিং করাতে যাই বা কোনো একটা স্টুডেন্টকে কিছু পড়াতে যাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা পারপাস থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, যে আমি স্টুডেন্টের এই বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইছি বা এই বিষয়টার উপরে স্টুডেন্টকে একদম মাস্টারি লার্নিং করাতে চাইছি স্টুডেন্টের। এই যে জায়গাটা, এর জন্যই কিন্তু বলা হয় যে টিচিং সবসময় একটা পারপাসফুল ডিরেকশন হবে। এবার পরীক্ষা হলে কি করে, এবার এটা শুনে তো খুব ভালো মনে হলো যে স্যার এগুলো তো ইজি, স্যার ইজিলি পেয়ে যাবো আমি। বিষয়টা হচ্ছে পরীক্ষা হলে তোমাকে নিচে এভাবে প্রশ্ন করে দেবে যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা একটা টিচিংয়ের ক্ষেত্রে যথোপযুক্ত নয়। এই যে নয়টা দিয়ে দিল, তারপর কোনগুলো হয় আর কোনগুলো নয় ওটা ভাগ করতে হবে তোমাকে, ঠিক আছে? তো তাহলে সেই জায়গাটাকে ভাগ করতে হলে প্রপার টিচিং কি সেই সম্পর্কে জানতে হবে। তো টিচিং কি হচ্ছে একটা পারপাসফুল ডিরেকশন, একটা নির্দিষ্ট পারপাস থাকবে আমাদের টিচিংয়ের। আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠলাম এবং আমি ভাবলাম যে আচ্ছা আজকে টিচ করাতে যাব বা আজকে পড়াতে হবে আমাকে, ব্যাস আমি পড়ানোর মধ্যে ঢুকে গেলাম, হয়ে গেল আমার টিচিংয়ের সম্পূর্ণ কিছু, সেটা কিন্তু প্রপার টিচিং নয়। প্রপার টিচিং হচ্ছে যেটার একটা পারপাসফুল ডিরেকশন থাকবে। দেখবে অনেক ক্ষেত্রেই তোমরা হয়তো বা লক্ষ্য করো যে কিছু কিছু টিচার আছেন যারা কিনা ক্লাসরুমে এসে অন দ্য স্পট এসে পড়াচ্ছেন এবং তোমার সেক্ষেত্রে ভালো লাগছে যে স্যার বাহ, স্যার অন দ্য স্পট পড়াচ্ছেন, স্যার কত জানেন, কত কি সম্পর্কে স্যারের জ্ঞান রয়েছে। কিন্তু সঠিক পন্থা কি বলতো, মাথায় রাখতে হবে নির্দিষ্ট পারপাস থাকতে হবে। যে এই যে আমি যে আজকে যে তোমাদের এই যে ক্লাসটা বানিয়েছি, কারণটা কি, যে তোমাদের একটা সঠিক ডিরেকশন দেওয়া, কোনটাকে কিভাবে পড়তে হবে, কিভাবে যখন আমরা কোনো একটা বই পড়বো বা নোট পড়বো কোন কোন জায়গাগুলোকে কি পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে। যেমনটা আমি এই যে আমাদের নোট, এটা কিন্তু আমাদের নোট, হ্যাঁ এটা টোটালটা কিন্তু আমাদের নোট, সেটাকে আমি স্লাইডের আকারে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। যখন তোমরা নোট পাবে বাংলা ইংলিশ দুভাষাতেই পাবে। তো সেই ক্ষেত্রে ধরে নাও এই জায়গাগুলোর মধ্যে কোনটুকুকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। যেমন এখানে দেখো বলেছে এটা হচ্ছে পারপাসফুল ডিরেকশন, তার মানে টিচিং হচ্ছে একটা সঠিক একটা উদ্দেশ্যকে কায়েম করবার জন্য, যে আমি এই উদ্দেশ্যে মূলত এই টিচিং করাচ্ছি, সেই অনুসারে তারপর আমরা এগিয়ে নিয়ে যাব সম্পূর্ণ টিচিং সেশনটাকে। তারপর কি বলেছে, টিচিং ইজ এ প্রসেস। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে টিচিং কি ধরনের প্রসেস। টিচিং হয়ে যাচ্ছে একটা ডাইনামিক প্রসেস, ঠিক আছে? তো টিচিং কি হচ্ছে একটা ডাইনামিক প্রসেস মানে কি গতিশীল প্রক্রিয়া, ঠিক আছে? তো অর্থাৎ যেখানে কিনা আমরা লার্নারকে একটা নির্দিষ্ট প্যাটার্নে গতিশীলতার সাহায্যে তাকে প্রতিনিয়ত একটা লার্নিংকে করানোর চেষ্টা করি, তাকে অপরচুনিটিসগুলোকে সামনে নিয়ে আসি যে দেখো এই ধরনের তুমি যদি পড়াশোনা করো এই ধরনের অপরচুনিটিস তোমার সাথে থাকবে, বা তুমি এই ধরনের জায়গায় যেতে পারবে বা কোয়ালিফাই করতে পারবে, বা যেটাই হোক যেই টিচিংয়ে যেই ধরনের বিষয় রিকোয়ারমেন্ট। ওর জন্য বলেছে টিচিং ইজ এ প্রসেস অফ প্রোভাইডিং অপরচুনিটিস ফর স্টুডেন্ট। টিচিং হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা কি করি, লার্নারদের সামনে তাদেরকে একটা অপরচুনিটি প্রোভাইড করি, প্রডিউস রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ থ্রু এনগেজমেন্ট ইন এক্সপিরিয়েন্সেস প্রোভাইডেড বাই দ্য টিচার্স। তাদের মধ্যে যেন আমরা একটা পার্মানেন্ট চেঞ্জ নিয়ে আসতে পারি, তাদের মধ্যে যেন আমরা একটা পার্মানেন্ট জায়গা নিয়ে আসতে পারি যে তাদের সমস্তটাকে তারা যেভাবে এতদিন ধরে নিজেদের জীবনকে অতিবাহিত করছে সেটার মধ্যে যেন একটা চেঞ্জেস এনে তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারি। এই অপরচুনিটিটা কিন্তু একজন টিচার একজন স্টুডেন্টকে দেয়। এবার 2 নম্বর পয়েন্টে দেখো আমরা অপরচুনিটিকে বেশি করে গুরুত্ব দিয়েছি। কেন আমরা অপরচুনিটিকে বেশি করে গুরুত্ব দিলাম? কারণ মাথায় রাখবে যখন একটা প্রসেসের কথা বলবে, টিচিং যখন বলবে যে একটা প্রসেস আকারে চলছে, ওখানে আমরা কতটা অপরচুনিটি স্টুডেন্টকে দিতে পারলাম কি পারলাম না সেটার উপরে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওর জন্য দেখবে এখানে অপরচুনিটিসের উপরে আমরা কিন্তু বেশি করে গুরুত্ব দিলাম। বলছে টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ। যখন আমরা কোনো একজন স্টুডেন্টকে পড়াচ্ছি, দেখো এখানে আমি স্কিলফুলের উপরে বেশি গুরুত্ব দিয়েছি। কেন? স্কিল মানে কি এটাকে বুঝতে হবে। স্কিল মানে হচ্ছে, এবার পরীক্ষাতে কিন্তু এটাতে গুলিয়ে দেবে তোমাকে, পরীক্ষা হলে বলে দেবে টিচিং ইজ এ অ্যাপ্লিকেশন অফ, তারপর নিচে দিয়ে দিল স্কিলস এক্সপিরিয়েন্স। এবার অনেকেরই না মনে হবে যে আচ্ছা তার মানে এক্সপিরিয়েন্সটাই হবে, কারণ যেই টিচারের যত এক্সপিরিয়েন্স সেই টিচার তার মানে অনেক ভালো পড়ান। যেমন অনেক ক্ষেত্রে তোমরাও আমাকে জিজ্ঞেস করো যে স্যার আপনি কতদিন ধরে পড়াচ্ছেন,
করো তো, কেন করো? তোমরা এক্সপিরিয়েন্সটা দেখার চেষ্টা করো, তাই না? এবার এই এক্সপিরিয়েন্সের থেকেও গুরুত্ব দিতে হয় মূলত স্কিলকে। এটা তুমি কিভাবে বুঝবে? এর জন্যই ইনডেপ পড়তে হবে। বলেছে টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন, মানে তুমি যে পড়াচ্ছ, তোমার পড়ানোটা জাস্ট এমন হবে না যে জাস্ট পড়াতে হয় ওর জন্য তুমি পড়িয়ে দিলে, না, ওটা দক্ষতা সহকারে তুমি যা, তোমার যা নলেজ আছে, তুমি যা জানো, সেই জানাটাকে স্টুডেন্টের কাছে উপস্থাপন করতে হবে। দেখবে অনেক টিচার আছেন, তার নলেজ খুব খুব ভালো জানেন, তিনি অনেক কিছু জানেন তিনি, কিন্তু তিনি ভালো করে পড়াতে পারেন না। কারণটা কি? কারণ তার স্কিলের অভাব। কোন বিষয়টাকে কিভাবে পড়াতে হবে, কোন বিষয়টাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্টের সামনে, সেই জায়গাটা হয়তো বা তার খুব একটা ভালো জানা নেই। যার ফলস্বরূপ কি হয়, তিনি খুব একটা নিজেকে স্টুডেন্টের সামনে উপস্থাপন করতে পারেন না। ওর জন্য বলা হচ্ছে যে টিচিং হচ্ছে একটা স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ। তারপরে কি? এক্সপিরিয়েন্স অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপাল, সবগুলোর মিশ্রিত রূপ। শুধুমাত্র যদি এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে প্রশ্ন করে, তাহলে তোমাকে ওটাকে কিন্তু দুবার ভাবতে হবে যে আচ্ছা শুধুমাত্র কি তার মানে এক্সপিরিয়েন্সই দরকার টিচিং এর জন্য? না, সবগুলো মিলিত রূপ, অর্থাৎ এক্সপিরিয়েন্স তো দরকারই, নলেজ দরকার, ইভেন সায়েন্টিফিক প্রিন্সিপালস দরকার, যে আমার কোন ধরনের বৈজ্ঞানিক মানে বিজ্ঞানসম্মত উপায়ে আমি কোন বিষয়গুলোকে কিভাবে পড়ালে স্টুডেন্টের মাথায় বেশি বেশি করে ঢুকবে। ঠিক আছে? তো ওর জন্য বলেছে উইথ এ অবজেক্টিভ সেট আপ এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেট লার্নিং, যেখানে কিনা আমরা একটা অবজেক্টিভকে সেট আপ করবো। একটা কি করবো? অবজেক্টিভ, মানে কি উদ্দেশ্যকে সেট আপ করবো, যে আচ্ছা আমরা এই জায়গাটাকে স্টুডেন্টের সামনে বেশি করে শো করাবো, বা এই বিষয়গুলোর উপরে স্টুডেন্টের উপরে বেশি করে গুরুত্ব দেবো। যেমন দেখো, এই যে তোমাদেরকে আমি নেট সেট পড়াই, তো আমার এখানে অবজেক্টিভস কি? তোমাদের নেট সেট কোয়ালিফাই করানো। আমি এসএসসি এখানে পড়াচ্ছি না, তো সুতরাং আমার নিশ্চয়ই ওইটা আমার অবজেক্টিভস নয়। এবার তোমাদের নেট সেটের কোর্সে জয়েন করিয়ে আমি দেখা গেল যে এসএসসি পড়াচ্ছি, তোমরা ভাববে যে আরে স্যার কেন এসএসসি পড়াচ্ছেন, স্যারে তো নেট সেট পড়ানোর কথা। তো এই যে জায়গাটা, এর জন্যই বলা হয় যে আমরা যে প্রপার যে আমাদের একটা অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভকে সামনে রেখে সেই অনুসারে কি ধরনের নলেজগুলোকে অ্যাপ্লাই করতে হবে, কি ধরনের নলেজগুলোকে আমরা স্কিলফুলি স্টুডেন্টের সামনে তুলে ধরতে পারবো, এই যে সিনারিওটা, এটা কিন্তু টিচিং এর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা হয়। বলছে টিচিং ইজ এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি। এখানে কারা কারা আছো যারা কিনা বিএড করেছো? একটু হাত তুলবে তো। কারা কারা আছো যারা বিএড করেছো? অনেকেই করেছো দেখছি। তো এই যে তোমরা যে বিএড করেছো, বা বিএড কন্টিনিউ হচ্ছে, বা তোমরা এখন কমপ্লিটেড করে ফেলেছো, অনেকেই আছো যারা কিনা বিএড হয়তো বা কন্টিনিউ করছো। তো দেখবে তোমাদের না লেসন প্ল্যান বানাতে হয়, যে তুমি একটা বিষয় পড়াবে, তার জন্য একটা প্রপার একটা লেসন প্ল্যান বানাতে হচ্ছে। কেন বানাতে হয়? কারণ টিচিং এর অর্থই হচ্ছে একটা হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ যা কিছু তুমি করবে সেটার জন্য একটা প্রপার প্ল্যান থাকে, তোমার জন্য প্রপার প্ল্যান থাকে, যে আমি এই বিষয়ে করব, লার্নারদেরকে এইভাবে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বা লার্নারদেরকে আমি এইভাবে পড়ানোর চেষ্টা করব। প্রপার প্ল্যান থাকবে এবং ওই প্ল্যান অনুসারে তোমাকে এগোতে হবে। ওর জন্য বলা হয় টিচিং সবসময় একটা প্ল্যান অ্যাক্টিভিটি বলা হয় টিচিংকে। অনেক সময় দেখবে অনেক টিচার আছেন যারা কিনা প্ল্যান মাফিক চলেন না, তারা নিজেদের মতো করে পড়ান, তার যেমনভাবে সুবিধা হবে সেভাবে পড়ান। সেটা কিন্তু প্রপার টিচিংয়ের মানে টিচিংয়ে সেটা কিন্তু হওয়া উচিত নয়। প্রপার একটা প্ল্যান থাকবে এবং সেই প্ল্যান অনুসারে কিন্তু আমাদের সিস্টেমেটিক্যালি সেই জায়গাটার উপরে গুরুত্ব দিতে হবে। এবার আরেকটা কি বলেছে দেখো, মাথায় রাখতে হবে টিচিং হচ্ছে একটা প্রসেস। টিচিং কি? একটা প্রসেস। এবার এই প্রসেসটা কেন বলা হচ্ছে? কারণ প্রত্যেকটা আসবে। যেমন দেখবে আমি তোমাদেরকে ধরে নাও প্রথমে যখন ব্যাচ শুরু করাবো, বা তোমরা কোনো একটা জায়গায় যখন পড়বে, দেখবে তোমাকে ইজি টু ডিফিকাল্টের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইজি বিষয়গুলোকে পড়ানো হয়, তারপর ধীরে 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 ডিফিকাল্টের দিকে নিয়ে যাওয়া হয়। কেন? কারণ এটা হচ্ছে টিচিংয়ের একটা মেথড, একটা প্রসেস, যেখানে কিনা আগে ইজি বিষয়গুলোকে করানো হবে। কারণ কি, তোমার মনের মধ্যে যদি কোনো মানে একটা ভয় কাজ করে বা ভীতি কাজ করে, যে আচ্ছা এটা আমি করতে পারবো কিনা, বা ওটা হবে কিনা, এটা হবে কিনা, ভীতি যদি কাজ করে, সেই ভীতিটাকে কাটানোর জন্য কি করা হয়, একটা সঠিক প্রসেসকে অবলম্বন করা হয়। ওর জন্য বলা হয় যে টিচিং হচ্ছে একটা প্রসেস, যেখানে কিনা লার্নার এবং টিচার এবং আদার ভ্যারিয়েবলগুলো কি করে, মূলত সিস্টেম্যাটিক ওয়েতে তারা একটা প্রি ডিটারমাইন্ড গোলকে ধরার চেষ্টা করে, যেই গোলটা আগের থেকে নির্ধারণ করা আছে, বা যেই গোল বা যে লক্ষ্যটাকে আগের থেকে তারা পেতে চাইছে। এই যে গোলটা আছে বা এই যে লক্ষ্যটা আছে, সেটাকে ধরার জন্য একটা সিস্টেম্যাটিক ওয়েতে টিচিং কিন্তু করানোর চেষ্টা করা হয়। বলছে টিচিং ইজ এ অ্যাক্টিভিটি। ঠিক আছে? তো টিচিং কি বলা হচ্ছে? টিচিং হচ্ছে অ্যাক্টিভিটি। কেন বলা হচ্ছে টিচিংকে অ্যাক্টিভিটি? কারণ দেখো, একটা প্রপার টিচিংয়ে কিছু না কিছু অ্যাক্টিভিটিস তার মধ্যে যুক্ত থাকবে।
কখনোই এমন হবে না যে টিচিং হচ্ছে অথচ তার মধ্যে কোনো অ্যাক্টিভিটি যুক্ত নেই, কোনো প্রকারভাবে কোনো অ্যাক্টিভিটি করানো হচ্ছে না। ধরে নাও এই যে আমি তোমাদেরকে মানে পড়াবো এবং আমি সেখানে ক্লাসরুমে এসে জাস্ট তোমাদেরকে জাস্ট লেকচার দিয়ে গেলাম, কোনোভাবেই টিচিংয়ের মতো করে যেভাবে একটা বিষয়কে বোঝালে তোমাদের সুবিধা হবে সেটা তোমাদেরকে করালাম না, তাহলে সেই ক্ষেত্রে কি তোমরা প্রপার ওয়েতে কি কিছু শিখতে পারবে? সেক্ষেত্রে প্রবলেম তৈরি হবে। তোর জন্য বলছে টিচিং হচ্ছে একটা অ্যাক্টিভিটি যেটা কিনা ইনফ্লুয়েন্স করে চাইল্ডকে টু লার্ন অ্যান্ড অ্যাকোয়ার ডিজায়ার্ড নলেজ অ্যান্ড স্কিল আদার ডিজায়ার্ড ওয়ে লিভিং ইন দ্য সোসাইটি। কীভাবে তারা একটা সমাজে বসবাস করবে, কিভাবে সেই অনুসারে এগিয়ে যাবে, সেই জায়গাগুলো থেকে কিন্তু টিচিংয়ে আমাদের গুরুত্ব দেওয়া হয়। এবার বেসিক কিছু টিচিংয়ের মডেল আছে, বা আমরা টিচিংয়ের ক্ষেত্রে কিছু বিষয়কে লক্ষ্য করি যেগুলো কিনা টিচিং করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য দিতে হয়। মাথায় রাখবো আমরা টিচিংয়ের ক্ষেত্রে দুই প্রকার পদ্ধতি আমরা সাধারণত লক্ষ্য করি, একটা হচ্ছে প্যাডাগজিক্যাল আর একটা হচ্ছে অ্যান্ড্রাগজিক্যাল। প্যাডাগজিক্যাল হচ্ছে যেখানে কিনা টিচারের হাতে সমস্ত ক্ষমতা, আর অ্যান্ড্রাগজিক্যাল হচ্ছে যেখানে কিনা লার্নারদের হাতে সমস্ত ক্ষমতা। এবার হাতে ক্ষমতা বলতে আমি কি বোঝাচ্ছি? হাতে ক্ষমতা বলতে বোঝাচ্ছি যে একজন টিচার যখন নিজের মতো করে, ধরে নিচ্ছি একজন টিচারের হাতে সমস্ত কিছু আছে, যে সে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারছে একটা কোর্সকে নিজের মতো করে করাতে পারছে, বা লার্নিং যখন করাচ্ছে কোনো একজন স্টুডেন্টকে নিজের মতো করে করাতে পারছে। তার যখন মনে হচ্ছে যে আচ্ছা এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত, অন্যগুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত, এইভাবে সে নিজের মতো করে সেট আপ করে সেই অনুসারে চালাতে পারছে। এটা হয়ে যাচ্ছে প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ, যেখানে কিনা টিচার নিজের থেকে একটা বিষয়কে চালনা করবার চেষ্টা করে। আরেকটা পাই আমরা অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচ। এবার এই অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচটা কি? অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যে অ্যান্ড্রাগজিতে স্টুডেন্টের কোন দিকটা ভালো হবে। এবার এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন এর আগের এই যে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিলাম, দেখালাম ওখানে একটা কোশ্চেন এসেছিল অ্যান্ড্রাগজি রিলেটেড, যে সেখানে প্রশ্নটা এভাবে জিজ্ঞেস করেছিল যে যখন একজন লার্নার, ধরে নিচ্ছি যে সে অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচে পড়ছে, তার মানে কি লার্নারই কি টিচারকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে স্যার আমাদের এভাবে পড়ান, তারপরে টিচার ওইভাবে শুনে তারপর তার ভিত্তিতে টিচার পড়াচ্ছে? এটাই কি অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচ? না, সেটা নয়। অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে টিচার অ্যানালাইসিস করবে যে আচ্ছা আমার স্টুডেন্টের বয়স কত, আমার স্টুডেন্টের কী ধরনের মূলত রয়েছে, সে কি অ্যাডোলেসেন্সে রয়েছে নাকি অ্যাডাল্টহুডে রয়েছে, নাকি সে বাচ্চা, হ্যাঁ, বা কোন মানে ওয়েতে তাকে পড়াশুনো করালে সুবিধা হবে, এবং সেইটাকে অ্যানালাইসিস করে তাদের নিডগুলোকে বুঝে সেই অনুসারে তারপরে লার্নিংটাকে সেট আপ করবে, বা সেই অনুসারে পড়াশুনোটাকে সেট আপ করবে। এটা হচ্ছে অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচ। অর্থাৎ লার্নারের মতো করে টিচার যখন পড়াবে সেটা হচ্ছে অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচ। প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে এবার কি হয়, প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়। ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমরা পড়াই, যেমন দেখবে তোমরা যদি কেউ প্রাইমারি বা আপার প্রাইমারি পরীক্ষা দাও, দেখবে তোমাদের প্যাডাগজি পড়তে হয়। তুমি হয়তো বা বেঙ্গলি ছাত্র, তাহলে বেঙ্গলি প্যাডাগজি পড়তে হবে, ইংলিশের ছাত্র ইংলিশের প্যাডাগজি পড়তে হবে, ম্যাথের ছাত্র ম্যাথের প্যাডাগজি পড়তে হবে। কেন পড়তে হয়? যে ওই সাবজেক্টটাকে কিভাবে পড়াতে হবে যেন কিনা স্টুডেন্টদের ধরতে সুবিধা। তার মানে কি একটা ফিক্সড ডিজাইন আছে যে আচ্ছা এই সাবজেক্টটাকে এইভাবে পড়ালে এইভাবে ছোট বাচ্চাদের খুব ভালোভাবে ধরা যায়। সেটা কিন্তু আমরা অ্যান্ড্রাগজিতে করতে পারি না। অ্যান্ড্রাগজিতে অলরেডি স্টুডেন্টরা মূলত সিনিয়র থাকে। সিনিয়র মিনস সিনিয়র ইন দ্য সেন্স কে তাদের অনেক বিষয় সম্পর্কে ধারণা থাকে। যেমন তোমরা যারা আছো প্রায় সবাই এখানে মাস্টার্স কোয়ালিফাই করেছো, নয়তো বা মাস্টার্সে আছো, নয়তো বা মাস্টার্সে জয়েন করেছো। তার মানে মাস্টার্সে জয়েন করেছো তার মানে কি? সিম্পল বিষয়, তোমাদের অভিজ্ঞতা অনেকটা রয়েছে। এবার আমি জাস্ট যে কোনো একটা বিষয়কে তোমাদের উপর চাপিয়ে দিতে পারবো না, আমি যে এই এটা করতে হবে, চাপিয়ে দিতে পারবো না। আমাকে একটা প্রপার, যদি কোনো একটা বিষয় করাতে হয়, প্রপার যুক্তি দিয়ে করাতে হবে যে দেখো এইগুলোকে করতে হবে, কারণ এইগুলো পরীক্ষা আসে। যেমন এই যে ক্লাস শুরুর আগে আমি তোমাদের অনেকগুলো ইনস্ট্রাকশন দিলাম, বা অনেকগুলো একটা ইনস্ট্রাকশন বললে ভুল হবে, একটা আমি বলতে পারি যে উপদেশ দিলাম যে এই টপিকগুলোকে এইভাবে দেখতে পারো। এবার তোমরা যে দেখবেই এমন কোনো গ্যারান্টি নেই। অনেকে আছো অ্যাভয়েড করবে, ধর কে দেখে। আবার অনেকে বলবে যে না, স্যার যেহেতু বলেছেন, স্যারের অভিজ্ঞতা আছে, হয়তো বা সেই অনুসারে স্যার আমাদেরকে সেই জায়গাগুলোকে ধরাতে চাইছেন, তো একটু এইভাবে পড়ার চেষ্টা করি। তো এই জায়গাটাকে টোটালটাই লার্নারদের ফ্লেক্সিবিলিটির উপরে নির্ভর করে, লার্নাররা কিভাবে দেখছে বিষয়টাকে। ওর জন্য বলা হয় যে এখানে কোনো ফিক্সড ডিজাইন থাকে না, ঠিক আছে? কিন্তু প্যাডাগজিতে একটা ফিক্সড ডিজাইন থাকে যে কিভাবে একজন টিচারকে, ছোট বাচ্চাকে ধরে নাও প্রাইমারি বা আপার প্রাইমারি বাচ্চাকে কিভাবে পড়াতে হবে, ওটা একটা ফিক্সড ডিজাইন থাকে। কারণ বাচ্চাদের মন থাকে চঞ্চল,
বাচ্চাদের মন থেকে কি চঞ্চল থাকে, তাদেরকে কিভাবে পড়ালে সুবিধা হবে তার একটা ফিক্সড ডিজাইন করে সেই অনুসারে সেই কন্টেন্টগুলোকে টিচার ডেলিভার করবার চেষ্টা করেন। আর অ্যান্ডাগোজিতে সবসময় এখানে আমরা চেষ্টা করি লার্নারদেরকে বোঝানোর উপরে, ঠিক আছে, তো তারা কোনভাবে বুঝতে পারবে অ্যান্ড্রাগোজিতে সেই বিষয়টার উপর ফোকাস করা। ওর জন্য বলা হয় এটা লার্নার সেন্টার, লার্নারকে কেন্দ্র করে হয়। অন্যদিকে থাকে টিচার সেন্টার, কারণ টিচারকে কেন্দ্র করে হয়, ঠিক আছে। তো এরপরে দেখো প্যাডাগজিতে কি বলেছে, টিচার্স ডিরেকশন অ্যান্ড ডিসিশন এখানে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। প্যাডাগজিতে যেটা হয়, টিচার যে ধরনের ডিরেকশন দিচ্ছেন বা তিনি যে ধরনের ডিসিশন নিচ্ছেন সেইটাকে বেশি করে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। প্রায়োরিটি মিনস প্রাথমিকতা হিসেবে ওটাকে দেখা হয়, ঠিক আছে। অন্যদিকে অ্যান্ড্রাগজিতে কিন্তু লার্নার্সের অটোনমির উপরে গুরুত্ব দেওয়া হয়। এই যে তোমরা ক্লাস করছো, সম্পূর্ণ তোমাদের হাতে অটোনমি রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি মনে হয় যে এই ক্লাস থেকে আমি কিছু জানতে পারছি না, তুমি ইজিলি লেফট হয়ে যেতে পারো। আবার তোমার যদি মনে হয় যে না এই ক্লাস থেকে আমি মোটামুটি একটা ধারণা পাচ্ছি, তাহলে ইজিলি জয়েন থাকতে পারো। তো এই জন্য বলা হয় এটা টোটালটা লার্নারের অটোনমির ওপরে কাজ করবে, এটা কখনোই চাপিয়ে দেওয়ার মতো থাকবে না। যেমন একটু ছোট বাচ্চাকে ধরে নাও, মানে প্রাইমারি আপার প্রাইমারি যদি কোনো বাচ্চা থাকে, তাকে যদি আমি চাই একটা বিষয়কে জোর করে পড়াতে পারবো যে এটা কিন্তু পড়তে হবে, পরের দিন সে হয়তো বা আমাকে ভয় পেয়েই হোক বা যেভাবেই হোক ও কিন্তু পড়ে আসবে, ঠিক আছে। তো কিন্তু অ্যান্ড্রাগোজি কি আমরা ওটা করতে পারবো? আমরা কিন্তু করতে পারবো না। কারণটা হচ্ছে যদি বলিও সেটা লার্নারের ওপর ডিপেন্ড করবে, সে ওটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে কি নিচ্ছে না। তো এই জন্য বিষয়গুলোকে বলা হয় যে প্যাডাগজিতে যেটা থাকে সেটা হচ্ছে টিচার্সের ডিরেকশন এবং ডিসিশনটাকে প্রায়োরিটি দেওয়া হয়। অ্যান্ড্রাগজিতে ওর জন্য বলা হয় লার্নার্সের অটোনমিটাকে প্রায়োরিটি দেওয়া হয়। টিচার্স গাইডেন্স অ্যান্ড মনিটরিং অফ লার্নার বলেছে এখানে টিচার মূলত একটা প্রপার গাইডেন্স প্রোভাইড করেন। প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে টিচার কি করেন, একটা প্রপার গাইডেন্স প্রোভাইড করেন, একদম ফুলফিল গাইডেন্স, কোনটাতে কি হবে, কিভাবে কিভাবে করতে হবে। যেমন ধরে না আমি যখন তোমাদের যদি প্রথম ম্যাথ করানো শুরু করি, তাহলে কি করব, প্রথমে আগে আমি নামতা পড়াবো তোমাদের, ঠিক আছে। তো তারপরে ধীরে 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 প্লাস মাইনাস এইগুলোকে পড়ানো শুরু করব। তো এই যে জায়গাগুলো আছে এর জন্য বলা হচ্ছে যে টিচারের একটা ফুললি গাইডেন্স থাকে এখানে, এবং টিচার এখানে কি করেন, লার্নিংটাকে মনিটর করেন আর কি, যে আচ্ছা কোন দিকে এগোচ্ছে, কারণ দায়িত্বটা সম্পূর্ণটা টিচারের উপরে প্যাডাগজিতে। অ্যান্ড্রাগজিতে কিন্তু টিচার এখানে জাস্ট একজন ফ্যাসিলিটেশন হিসেবে কাজ করেন বা সাপোর্ট হিসেবে কাজ করেন, যিনি কিনা এনকারেজ করবেন লার্নারদেরকে, এনকারেজ করবেন যে এই বিষয়গুলোকে পড়াতে হবে, পড়তে হবে এই জায়গাগুলোকে। যেমন আমি তোমাদেরকে কি করতে পারবো, আমি তোমাদেরকে প্রপার পথ দেখিয়ে দিতে পারবো, এই যে এই পথে এগো, এই পথে এগো, এই পথে তুমি যদি ঠিকঠাকভাবে এগোতে পারো তাহলে দেখবে তুমি ঠিকঠাকভাবে কোয়ালিফাই করে বেরিয়ে আসতে পারবে। এই পথটাকে আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার তোমরা যদি সেটাকে ফলো করো তাহলে দেখবে এই যে আজকে জয়েন করলে ডিসেম্বরে দেখবে একটা হাসি খুশি মনে তুমি বেরোতে পারবে যে না পরীক্ষাটা ভালো হলো, পরিশ্রম করলাম, পরীক্ষা ভালো হলো, ঠিক আছে। তো কিন্তু যদি তুমি ঠিকঠাকভাবে ওই জায়গাগুলোকে ফলো না করো তাহলে সেটা হবে না। কিন্তু প্যাডাগজিতে তো আর এরকম হয় না। প্যাডাগজিতে কি হয়, সমস্ত দায়িত্বটা থাকে হচ্ছে টিচারের উপরে। টিচার যে গাইডেন্সটা দেন ওই গাইডেন্স অনুসারে সেই অনুসারে স্টুডেন্টদেরকে চালানোরও চেষ্টা করেন। যেমন দেখবে টিচার কোনো কোনো সময় একটু শাসন করেন স্টুডেন্টদেরকে। কেন? প্যাডাগজিতে কিন্তু শাসন করা হয়। কেন করা হয়? কোনোদিন প্রশ্ন করেছো নিজে থেকে? কারণ হচ্ছে টিচারের ওপরে একটা সেই হিসাবে কিন্তু একটা চাপ থাকে যে না আমার দায়িত্বে আছে স্টুডেন্টগুলোকে আমাকে ভালোভাবে পড়াতে হবে, যার ফলস্বরূপ তিনি কিন্তু মনিটর ভালোভাবে করেন এবং সেই অনুসারে যেহেতু তার উপরে দায়িত্ব থাকে সেই অনুসারে চালানোর চেষ্টা করেন। আদার হ্যান্ড অ্যান্ড্রাগজিতে কিন্তু এইটা করা সম্ভব হয় না। কারণটা হচ্ছে তোমাদের আমি বলি, আজকেই আমি তোমাদেরকে বকবো, কালকেই হয়তো বা তোমরা আর আসবে না। কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা যথেষ্ট একদম যেটাকে আমরা বলি গ্রোন চাইল্ড, ঠিক আছে। তো অর্থাৎ তোমরা সবাই সব কিছু জানো, বোঝো কোনটা করণীয় কোনটা করণীয় নয়। সেটাকে যদি তোমাদের অতিরিক্ত ফোর্স করা হয়, আর স্বাভাবিক ব্যাপার যারা অ্যাডাল্ট থাকে তারা ফোর্সটাকে সহ্য করতে পারে না, ঠিক আছে। তো যা আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমার উপর, এটা সহ্য করতে পারে না। ওর জন্য স্বাভাবিক ব্যাপার সেই জায়গাতে আমাদের ফোর্সফুলনেসটাকে অ্যাভয়েড করতে হয় অ্যান্ড্রাগজিতে। এবার বলেছে প্যাডাগজির ক্ষেত্রে প্যাসিভ রিসেপশন ইন লার্নিংটা এখানে প্যাসিভ জায়গাতে দেখা হয়, অর্থাৎ এখানে টিচারের যে ইনস্ট্রাকশন থাকে, ডিরেকশন থাকে, সেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে অ্যান্ড্রাগজিতে কিন্তু লার্নিংটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওর জন্য বলছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লার্নিং। এখানে অ্যাক্টিভলি স্টুডেন্টরা পার্টিসিপেট থাকে। কারণ দেখো ধরে নাও ডিসেম্বরের এক্সাম যেহেতু সবার কিন্তু জানা আছে যে আচ্ছা তার মানে ডিসেম্বরে যেহেতু এক্সাম, এটা চলছে আমার সেপ্টেম্বর, মাঝখানে পুজো টুজো আছে, আমাকে যদি সঠিক স্ট্র্যাটেজিতে যদি আমি না পড়ি তাহলে আমি এবারও ফেল করব,
এটা সবার জানা আছে। ফলে কি হয়, ওই ভয়েই হোক বা যে কোনো কারণে হোক, দেখবে তোমার মধ্যে পড়াশোনা একটা খিদে জন্মাবে। ফলে কি হবে, এটা অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে। একটা বাচ্চাকে দেখো তো, ছোট বাচ্চাকে ধরে নাও প্রাইমারিতে পড়ে, তাকে দেখো তো তার মধ্যে এরকম খিদে আছে কিনা। দেখবে পুজোর সময় প্রচুর খেলাধুলো করছে, হয়তো বা পড়াশোনা করেনি তবুও খেলাধুলো করছে। কেন এরকম হয় কেন? কারণটা হচ্ছে তাদের ওইভাবে তাদের মধ্যে সেলফ কনসিয়াসনেস থাকে না, সেলফ লার্নিং এর যে জায়গাটা সেটা থাকে না, অ্যান্ড্রাগোজিতে থাকে। ওর জন্য বলা হচ্ছে যে অ্যান্ড্রাগোজিক্যাল যে অ্যাপ্রোচ আছে সেখানে আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখি। ঠিক আছে, তো পরীক্ষায় কিন্তু এই ধরনের জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এবার যেটাতে তোমরা এই যে অনেকেই থাকো না, অনেকেই আমি দেখেছি অনেক স্টুডেন্টই থাকে যে ভেবে নেয় যে এটা আমি পারবো, এগুলো আমার সব জানা, এগুলো আমি সব পারবো। আছে এখানেও তোমরা যারা ক্লাস করছো তাদের মধ্যেও একটা ধারণা আছে যে এগুলো আমি পারি। মাথায় রাখবে, পরীক্ষার প্যাচ এমনভাবে তোমাকে দেবে যে তুমি ভুলেই যাবে যে আচ্ছা এটার ক্ষেত্রে এরকম হয়। ধরে নাও এইভাবে প্রশ্ন দিল, প্যাডাগজি অ্যাপ্রোচে তোমাকে শুদ্ধ অশুদ্ধ করতে বললো যে প্যাডাগজি অ্যাপ্রোচের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়। এবার তুমি ভাববে যে আচ্ছা প্যাডাগজিও তো একটা হচ্ছে টিচিং অ্যাপ্রোচ, এবার এটাতেও স্বাভাবিক পড়াশুনো তো হয়, তাহলে পড়াশুনো যেহেতু করানো হয়, টিচার যেহেতু করান, তার মানে অ্যাক্টিভলি হয়তো বা করান। তো এই জায়গাতে তুমি কিন্তু তখন কিন্তু ওটাতে প্যাডাগজিটাকে সঠিক অ্যান্সার দিয়ে চলে আসবে। কিন্তু সেটা যদি করো তাহলে কি ঠিক না? অ্যাক্টিভ পার্টিসিপেশন প্যাডাগজিতে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, সব থেকে প্যাসিভ থাকে। স্টুডেন্টরা অ্যাক্টিভ পার্টিসিপেশন থেকে অনেক দূরে থাকে। আমি উদাহরণটা তো তোমাদের দিলাম, একটা বাচ্চা যখন তুমি দেখবে, ধরে নিচ্ছি একটি প্রাইমারির বাচ্চাকে যখন তুমি পড়াবে, তখন ওর কিন্তু আর এই দায়িত্ব থাকে না যে সিলেবাস কমপ্লিট করতে হবে, এই করতে হবে। ওই দায়িত্বটা তোমার, তুমি অ্যাজ এ টিচার ওটা তোমার। কিন্তু তুমি যখন অ্যান্ড্রাগোজিক্যাল অ্যাপ্রোচে কোনো একজন স্টুডেন্টকে পড়াবে, তার কিন্তু মনে জানা আছে যে আচ্ছা এতটুকু কমপ্লিট হলো সিলেবাস, এতটুকু হলো না, আমার এইটুকুকে কমপ্লিট করতে হবে। এর জন্যই বলা হচ্ছে যে এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তো? ছোট ছোট বিষয়, এই ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন আসে। কেন তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে বলো ইস কোশ্চেন সোজা ছিল, একটু সিলি মিস্টেকের জন্য আমার হলো না? কেন বলো? কারণ হচ্ছে তুমি ডিপলি পড়ো না। মনে হয় কোশ্চেন সোজা, কিন্তু ভেতরের যে অর্থ থাকে সেটাকে যদি না বুঝতে পারো তাহলে তো হবে না। এখানে বোঝা যাচ্ছে তো সবার? একটু লিখে জানাবে সবাই, বুঝতে পারছো তো সবাই? আমার কথা ক্লিয়ার হচ্ছে তো? কেন আমি বলছি যে অ্যাক্টিভ পার্টিসিপেশন আর প্যাসিভ পার্টিসিপেশন দুটোর মধ্যে রয়েছে? ক্লিয়ার হচ্ছে তো সবার? একটু জানাবে, লিখে জানাবে। বলেছে প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে যেটা করা হয় সেটা হচ্ছে লার্নিং উইদিন দ্য 4 ওয়ালস অফ ক্লাসরুম। প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে আমরা যেটা করি সেটা হচ্ছে 4 দেওয়ালের মধ্যে মূলত স্টুডেন্টদের পড়ানো হয়। 4 দেওয়ালের মধ্যে স্টুডেন্টদের কি করানো হয়? পড়ানো হয় প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে। ঠিক আছে, তো মানে একটা ক্লাসরুমেই আবদ্ধ রাখা হয়। অন্যদিকে যদি আমরা অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচের ভিত্তিতে দেখি, অ্যান্ড্রাগজিক্যাল পার্সপেক্টিভে দেখি, লার্নিং ইন দ্য ওয়াইডার সোশ্যাল কনটেক্সট। একটা সোশ্যাল কনটেক্সটের উপরে পড়ানো হয়, মানে সম্পূর্ণ সোশ্যাল কনটেক্সটের উপরে সেই জায়গাটাতে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তো এটা কখনোই এমন হয় না যে আমরা জাস্ট 4 দেওয়ালের মধ্যে পড়াচ্ছি। এই যে ধরে নাও, এই যে আজকের ক্লাসটাকে নিয়ে নাও তোমরা, আজকের ক্লাসটারই আমি উদাহরণ দিচ্ছি। এটা কি 4 দেওয়ালের মধ্যে আমি পড়াচ্ছি? এখানে দেখো একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে যেখানে কিনা তোমরা সবাই জয়েন করতে পারবে এবং সেই অনুসারে তোমরা জয়েন করলে, এবং এই যে আমি যে পড়াচ্ছি এটা এমন নয় যে গুটিগত কেউ জয়েন করলো। হ্যাঁ, তোমরা এখানে যে কেউ জয়েন করতে পারো। এবং আমাদের এখানে এভাবে ভাগ করা নেই যে এরা পড়তে পারবে ওরা পড়তে পারবে না, বা এই জায়গাটাকে এরা বুঝতে পারবে ওটা বুঝতে পারবে না। একটা সবারই একটা সমানভাবে বোঝার জানার সমস্ত ক্ষমতা আছে। তো এর জন্য বলা আছে যে লার্নিং এখানে একটা ওয়াইডার সোশ্যাল কনটেক্সট থাকে এবং সেই অনুসারে লার্নিংটাকে এখানে করার উপর গুরুত্ব দেওয়া হয় অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচে যদি আমরা দেখি। বলেছে প্যাডাগজিতে কি হয়, নলেজ অ্যাজ গিভেন অ্যান্ড ফিক্সড। বলেছে প্যাডাগজিতে নলেজটা না একদম ফিক্সড থাকে, যে কোনটাকে কিভাবে পড়াতে হবে টিচারকে আগের থেকে বলা থাকে এবং কারিকুলাম সেট আপ থাকে এবং সেই অনুসারে টিচার জাস্ট ফলো করে সেই অনুসারে পড়ানোর চেষ্টা করেন। অ্যান্ড্রাগজিতে কিন্তু ইভলভ বলছে নলেজ অ্যাড ইজ ইভলভ অ্যান্ড ক্রিয়েটেড। নলেজটাকে ইভলভ করা হয় এবং নতুন করে নলেজকে ক্রিয়েট করা হয়। এখানে যারা যারা আছো তোমরা কি আগের থেকে জানতে না যে টিচিং কি, লার্নিং কি? কিন্তু এই ক্লাসটা করে একটু হলেও তোমার কিন্তু এই টিচিং লার্নিং এর সম্পর্কে আরো এক ধাপ ধারণা তৈরি হয়ে যাবে যে না, টিচিং লার্নিং এর এই জায়গাগুলোও ইম্পর্টেন্ট, এই বিষয়গুলোকেও আমার আগে লক্ষ্য ছিল না, এগুলোকেও আমাকে লক্ষ্য করতে হবে। ওর জন্য বলা হয় যে অ্যান্ড্রাগজিতে কি হয়, আমি যখন তোমাদের রিসার্চ অ্যাপটিটিউড পড়াবো তখন দেখবে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে
একটা বিষয়কে ধরার চেষ্টা করি, বিভিন্ন পয়েন্ট অফ ভিউয়ে একটা বিষয়কে ধরার চেষ্টা করি। তো এখানেও টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রেও যখন নলেজটা আমরা গেইন করি সেটা অনেকভাবে ইভলভ হয়, নলেজটা অনেকভাবে ক্রিয়েট হয় এবং অনেকভাবে ডিফাইন করা হয়, এবং সেই অনুসারে আমরা ভাবি বিষয়গুলোকে যে আচ্ছা এটা এরকম হবে, তার মানে এই বিষয়গুলোকে এইভাবে গুরুত্ব দেওয়া হবে। যেমন আমি তোমাদের বললাম যে পরীক্ষাতে তোমাদের এইভাবে শুদ্ধ অশুদ্ধ রিলেটেড কোশ্চেন কিন্তু বেশি আসে, ঠিক আছে? তো কোনটা ঠিক কোনটা ঠিক নয়, মানে কনসেপ্ট থাকবে একটু, হয়তো বা তোমার মনে হবে যে আচ্ছা এটা সঠিক করলে এটা যে টিক মার্ক দিতাম তাহলে সঠিক হতো। তো অ্যান্ড্রাগোজিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে এবং কোনটার প্রেক্ষিতে হবে সেটা কিন্তু আমরা অ্যান্ড্রাগোজিক্যাল অ্যাপ্রোচে কিন্তু বোঝার ক্ষমতা বেশি থাকে, কিন্তু প্যাডাগোজিতে কিন্তু এই বোঝার ক্ষমতা বেশি থাকে না, এটা একদম ফিক্স থাকে, সেই অনুসারে জাস্ট দেওয়া হয়, স্টুডেন্টরা জাস্ট ওটাকে মুখস্থ করে বা সেই অনুসারে পড়ে আসে। এটার কিন্তু কোনো রকমভাবে ইভলভের কিছু নেই, জাস্ট একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন অনুসারে জাস্ট পড়ানো হয়, স্টুডেন্টরা সেই হিসাবে পড়ে, সেই হিসাবেই পরিচালিত হয়। এবার বলেছে প্যাডাগজির ক্ষেত্রে যেটা গুরুত্ব দেওয়া হয় ডিসিপ্লিনারি ফোকাস, এটা সবসময় প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে একটা ডিসিপ্লিনারি ফোকাস করা হয়, মানে একটা নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ ফোকাস করা। যেমন ধরে নাও যে একটা টপিক পড়ানো হলো, সেটা বেঙ্গলির পয়েন্ট অফ ভিউতে বা হিস্ট্রির পয়েন্ট অফ ভিউতে বা জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউতে পড়ানো হলো, কিন্তু অ্যান্ড্রাগোজিতে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি বা এডুকেশনাল ফোকাস হয়। যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে মিডিভেল বা মধ্যযুগের কথা বললাম, মধ্যযুগের সম্পর্কে তোমাদের আমি পড়ানোর চেষ্টা করলাম। এবার মধ্যযুগের সম্পর্কে আমি যখন পড়ানোর চেষ্টা করলাম, ওটাকে আমি বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে পড়াতে পারি। এক, আমি পয়েন্ট যেটা লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউতে, যে মধ্যযুগে কি ধরনের ওই সময় ভাষা ব্যবহার করা হতো। দুই, আমি আরেকটা পয়েন্ট অফ ভিউতে তোমাদেরকে পড়াতে পারি, সেটা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউতে, ওই সময় কি মানুষেরা কিভাবে জীবনযাপন করতো। তিন, আমি অর্থনীতি বা ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউতে ব্যবহার করতে পারি, যে ওই সময় মানুষ দেনা মানে কোনো একটা বিষয় কিনতে গেলে কিভাবে কিনতো, হ্যাঁ, তারপরে কোনো একটা বিষয়কে রিসিভ করতে গেলে কিভাবে রিসিভ করতো, এই জায়গাগুলো আমি ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউতে করতে পারি। তারপরে ধরে নাও 4 নম্বরে সামাজিক বা সোসিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে করতে পারি। তার মানে দেখো মধ্যযুগ, ওই যুগটাকে আমি কতগুলো পয়েন্ট অফ ভিউতে ভেবে সেই অনুসারে সেই জায়গা থেকে মূলত ডেটা নিচ্ছি বা স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু প্যাডাগজিতে এরকম করা হয় না, প্যাডাগজিতে এরকম করাই হয় না, কারণ এত কিছু রাখার জায়গা স্টুডেন্টদের মাথায় থাকে না, ঠিক আছে? তো সেখানে জাস্ট ডিসিপ্লিনারি ফোকাস করা হয়। ধরো না বাংলা পড়া হচ্ছে ছড়া, কবিতা, ঠিক আছে, তো কিছু গল্প, এগুলোর উপর ফোকাস করা হয়। ম্যাথ করানো হচ্ছে, ম্যাথটাকে জাস্ট ধরে নাও যে কয়েকটি পোর্শনে ভাগ করে দেওয়া হলো, যে এখানে এই সময় নামতা পড়ানো হবে, এই সময় এই পড়ানো হবে, ওই পড়ানো হবে। তো মোট কথা হচ্ছে এটা শুধুমাত্র ডিসিপ্লিনারি ফোকাস করছে। অ্যান্ড্রাগজি যখন আমরা যে ধরনের স্টুডেন্টকে পড়াবো, যেমন আমরা সবসময় সিনিয়র বা অ্যাডাল্ট স্টুডেন্টকে আমরা অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচে পড়াই, তখন কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি বা এডুকেশনাল ওয়েতে কিন্তু সেটাকে ফোকাস করাতে হয়। ওকে, তো যেটা প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ থাকে সেখানে কিন্তু ফোকাসটা বা এক্সপোজারটা সেটা লিনিয়ার থাকে, একতরফা থাকে, একভাবেই মূলত একটা পয়েন্ট অফ ভিউতেই লার্নারদেরকে কিন্তু শেখানো হয়। অ্যান্ড্রাগজিতে কিন্তু একতরফা থাকে না, এটা মাল্টিপল থাকে এবং ডাইভার্জেন্ট থাকে। বিভিন্নভাবে আমরা পড়ানোর চেষ্টা করি বা বিভিন্ন ওয়েতে পড়ানোর চেষ্টা করি। যেমন আমি একটু আগে তোমাদেরকে উদাহরণ দিলাম, যেমন মধ্যযুগ, এটা যদি আমি প্যাডাগজিতে পড়াতাম জাস্ট কিসের মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ। কিসের মধ্যযুগ, ইতিহাসের মধ্যযুগ। কিসের মধ্যযুগ, ইতিহাসের মধ্যযুগের মধ্যে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এটা হয়তো বা আমরা ডিসিপ্লিনারিতে ফোকাস করব। কিন্তু যখন আমরা অ্যান্ড্রাগজিতে পড়বো তখন কিন্তু ওটাকে আমরা জাস্ট এইভাবে পড়বো না, মধ্যযুগের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ, যেটা তোমাদের বললাম ইকোনমিক্যাল ওয়েতে, সোসিওলজিক্যাল ওয়েতে, সমস্ত, অর্থাৎ এর জন্য বলা আছে যে এখানে ডাইভার্জেন্ট বা মাল্টিপল দিক থেকে কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়। এবার প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে যেটা হয় সেটা অ্যাসেসমেন্টটা শর্ট হয় আর ফিউ হয়। যে অ্যাসেসমেন্টটা করি বা মূল্যায়নটা করি আমরা লার্নারদের, প্যাডাগজিক্যালের ক্ষেত্রে লার্নারদেরকে যে ধরনের মূল্যায়ন আমরা করি, ওই মূল্যায়নটা খুবই শর্ট হয়। খুব একটা বড় রকমের মূল্যায়ন কিন্তু এখানে আমরা দেখতে পারি না, যে বড় রকমের মূল্যায়ন করা হচ্ছে এমনটা কিন্তু আমরা দেখতে পারি না। কারণ যেহেতু আমাদের মূল টার্গেটেড স্টুডেন্ট থাকে প্রাইমারি, আপার প্রাইমারি, এই ধরনের স্টুডেন্টরা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সেখানে অ্যাসেসমেন্টটা শর্ট রাখি এবং খুবই কম রাখি। অ্যান্ড্রাগজিতে কিন্তু অ্যাসেসমেন্ট বা মূল্যায়নটা মাল্টিফেরিয়াস হয় বা কন্টিনিউয়াস হয়। বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে তোমাকে মূল্যায়ন করতে হবে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে লার্নারদেরকে দেখতে হবে যে আচ্ছা কোন জায়গাগুলো লার্নার মূলত এই ভিত্তিতে বুঝতে পারছে, কোন জায়গাগুলোকে বুঝতে পারছে না, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ। ওর জন্য বলা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা এখানে হবে মাল্টিফেরিয়াস এবং কন্টিনিউয়াস হবে। এমন নয় যে একতরফা দুতরফা করে দিয়ে ব্যাস শেষ করে দেওয়া হলো, না, কন্টিনিউয়াস ম্যানারে সেটাকে করা হবে, যেন দেখা যায় যে লার্নারের কতটুকু বিষয়কে আরেকটু বাড়ালে সে সুবিধে পেত বা সে ভালো হতো। যেমন দেখবে আমরা যখন ব্যাচে পড়াই,
দেখবে তোমাদের ব্যাচের মধ্যে আমাদের অ্যাপের মধ্যে সবসময় কোশ্চেন আপলোড করা থাকে। আমরা বলি যে যেই টপিকটা কমপ্লিট হচ্ছে সাথে সাথে ওই টপিকটার উপরে মক টেস্ট দিয়ে নাও। কেন? কারণ সাথে সাথে তোমার অ্যাসেসমেন্ট হয়ে যাবে যে কতটুকু বুঝতে পারলে কি পারলে না, কতটুকু ধরতে পারলে কি পারলে না। এর জন্য বলা হয় অ্যান্ডারগোজিক্যাল অ্যাপ্রোচে লার্নারদেরকে যখন আমরা কোনো একটা বিষয়কে পড়াচ্ছি তখন সেটাকে অবশ্যই মাল্টিফেরিয়াস ওয়েতে পড়াচ্ছি এবং কন্টিনিউয়াস পড়াচ্ছি। কন্টিনিউয়াস যেন কিনা তার যে ভালো দিক আছে সেটাও যেন সামনে আসে এবং তার সাথে সাথে যেগুলোকে তাকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে সেগুলোও যেন তার সামনে আনা যায়। এবার আরেকটা জায়গা থেকে দেখবে প্রশ্ন আসে পরীক্ষাতে। এই যে তোমাদের আজকে আমি কোশ্চেনগুলো যেগুলো দেখালাম সেখানকার মধ্যে দেখবে একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? তো এই ক্যারেক্টারিস্টিক্সের উপরে কিন্তু ফোকাস করে যে টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স হবে তো হবে কিভাবে, বা কি ধরনের হবে, টিচিংটাকে আমরা কিভাবে করলে সেটা ভালোভাবে লার্নারদের সামনে উপস্থাপন করানো যাবে। বলছে ইট হ্যাজ ডিফারেন্ট লেভেল অফ টিচিং। অনেক ধরনের আমরা লেভেল অফ টিচিং দেখি, যেমন মেমোরি লেভেল অফ টিচিং হয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হয়, আরেকটি থাকে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ঠিক আছে? তো মেমোরি লেভেল অফ টিচিংয়ে কি, যেখানে মেমোরিকে প্রায়োরিটি দেওয়া হয়, যেখানে লার্নারদের মেমোরিটাকে প্রায়োরিটি দেওয়া হয় যে তারা কতটা মনে রাখতে পারছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিই, যেমন দেখবে আমরা যখন পড়াই যে বাবা বলো তো আতা গাছে তোতা পাখি, বা মা বলো তো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, দেখবে বাচ্চাটি তো সবসময় তোমার কথার সাথে সাথে সেটাকে রিপিট করবে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এবার সে কি আতা গাছের বানান বা অক্ষর জ্ঞান তার আছে? নেই, বাচ্চা তো নেই, কিন্তু তবুও সে কিন্তু তোমার সাথে সাথে রিপিট করে 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 কিন্তু মনে রাখতে পারছে যে আচ্ছা আচ্ছা স্যার বা দাদা বা দিদি আমাকে এইভাবে পড়িয়েছে। ঠিক আছে? তো সেই জায়গাটা কিন্তু মনে রাখতে পারছে। এটা মানে কি, আমাদের যে টিচিং থাকে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের থাকে। আমি যখন একটি বাচ্চাকে পড়াবো তখন আমার আলাদা ধরনের টিচিংকে অবলম্বন করতে হবে। যখন একটু বাচ্চাটি বড় হলো তখন যেভাবে পড়াবো তখন আলাদা ধরনের টিচিংকে অ্যাপ্লাই করতে হবে। আবার যখন আমার স্টুডেন্টরা অনেকটাই বড় তখন আবার আলাদা ধরনের টিচিং নির্ভর করবে। এই যে আলাদা 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 ধরনের টিচিং, এর মাধ্যমেই আসে আমাদের তিনটে লেভেলের টিচিং। একটা হচ্ছে মেমোরি লেভেল, একটা হচ্ছে আমাদের মূলত আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আরেকটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। মেমোরি লেভেল যেটা কিনা সমস্ত কিছু জাস্ট তথ্য আকারে মনে রাখা হয়, আর কিচ্ছু কাজ নেই ওখানে। আন্ডারস্ট্যান্ডিংয়ে কি হয়, মনেও রাখতে হবে, আবার তার সাথে সাথে কি করতে হবে, বুঝতেও হবে। আর যখন আমরা যাব রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে, রিফ্লেক্টিভে কিন্তু তোমার মনে রাখতে হবে, বুঝতে হবে, এবং তার সাথে সাথে রেসপন্সও তোমাকে ভালো রকমের দিতে হবে। তো এই যে লেভেল, এগুলো হয়ে যাচ্ছে আমাদের লেভেল অফ টিচিং। বলেছে ইট টেক্স প্লেস এ ডাইনামিক এনভায়রনমেন্ট। বলেছে যখন আমরা একটা টিচিং করাবো, যখন পার্টিকুলার কোনো একটা টিচিং করানো হবে তখন অবশ্যই যেন এনভায়রনমেন্টটা ডাইনামিক, মানে একটা গতিশীল একটা যেন এনভায়রনমেন্ট থাকে। কোনো সময়ের জন্য যেন এরকম এনভায়রনমেন্ট না থাকে, বা কোনো সময়ের জন্য যেন আমরা এরকম এনভায়রনমেন্ট না দেখি যে ঠিকঠাকভাবে লার্নিংটা ওই এনভায়রনমেন্টে করানোর পসিবল হচ্ছে না। ওর জন্য বলা হয় যে লার্নিং সবসময় এমন একটি এনভায়রনমেন্টে হবে যেটা কিনা ডাইনামিক থাকবে। বুঝতে পারলে তো? যেটা কিনা গতিশীলতার মধ্যে থাকবে। যেমন ডাইনামিক এনভায়রনমেন্ট কি, যেমন এই যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা সাথে সাথে তার উত্তর দিচ্ছ। আজকে ধরে নাও আমি তোমাদের কিছু পড়ালাম এবং পড়ানোর পরে আমি তোমাদের কিছু জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো এটাতে তুমি কি বুঝতে পারলে, তার সাথে সাথে তুমি উত্তর দিলে যে স্যার আচ্ছা এটা মানে এটা। তো এটা কি হলো যে তুমি একটা ডাইনামিক ওয়েতে একটা কোশ্চেন অ্যান্সার সেশনও থাকলো এবং লার্নিংটা ঠিকঠাকভাবে হওয়ার একটা উপযুক্ত পরিবেশ থাকলো। তো ওর জন্য বলেছি যে একটা ডাইনামিক এনভায়রনমেন্ট থাকবে, এমন নয় জাস্ট একতরফা চলছে, টিচার বলেই যাচ্ছেন, স্টুডেন্টরা সেই অনুসারে কোনো প্রকার রেসপন্স দিচ্ছে না, কোনো প্রকার তাদের থেকে রেসপন্স আসছে না। তাহলে কি হবে, লার্নিং যখন একতরফা হয়ে যায় না তখন ঠিকঠাকভাবে লার্নিংটাকে না এগিয়ে নিয়ে যাওয়া যায় না। ওর জন্য বলেছে যে সব লার্নিংটা সবসময় কি হবে, টিচিংটা যেমন আমাদের একটা এনভায়রনমেন্ট থাকবে, সেটাতে সাথে সাথে লার্নিংটাও যেন ওই এনভায়রনমেন্টের ভিত্তিতে হয়। এবার বলেছে ইট ইজ ক্লোজলি রিলেটেড টু এডুকেশন, লার্নিং, ইনস্ট্রাকশন অ্যান্ড ট্রেনিং। বলেছে এটা সবসময় রিলেটেড থাকে কি, এডুকেশনের সাথে রিলেটেড থাকে, কি আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, লার্নিংয়ের সাথে রিলেটেড থাকে, কোন বিষয়গুলো স্টুডেন্ট শিখছে, ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে, যা নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলো স্টুডেন্ট ঠিকঠাকভাবে পালন করছে কিনা, আবার ট্রেনিং। দেখো যে কোনো বিষয়কে ভালোভাবে যদি তোমাকে শেখাতে হয় তাহলে প্রপার তার ট্রেন করাতে হবে। যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে আচ্ছা তুমি এই বিষয়টার উপরে কিছুক্ষণ বক্তৃতা রাখো, তুমি কিন্তু রাখতে পারবে না।
কারণটা হচ্ছে তোমার যদি প্রপার ট্রেনিং না থাকে যে কিভাবে বক্তৃতাটা দিতে হবে বা কিভাবে বক্তৃতাটা রাখতে হবে, সেটা যদি প্রপার ট্রেনিং না থাকে তুমি কিন্তু বলতে পারবে না। কিন্তু তোমার যদি প্রপার ট্রেনিং থাকে তুমি কিন্তু কন্টিনিউয়াস বলতে পারবে যে আচ্ছা এটাকে এইভাবে, এটাকে এইভাবে, এটাকে এইভাবে, তুমি কিন্তু কন্টিনিউয়াস বলতে থাকতে পারবে। তো এই জন্য বলা হয় যে সবসময় টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যা পড়াচ্ছি, স্টুডেন্ট যা পড়ছে এবং প্রপার ওয়েতে তাদেরকে সেই আমরা ট্রেন করতে পারছি কিনা, যে তারা ঠিকঠাকভাবে সেই অনুসারে সেই জায়গাগুলোকে ধরতে পারছে কিনা। বলছে ইট ইজ এ এসেনশিয়ালি ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। বলেছে সবসময় মাথায় রাখতে হবে যে টিচিং কিন্তু কখনোই এমন নয় যে ঘর থেকে কিছু একটা পড়ে আসলে এবং স্টুডেন্টের কাছে এসে তুমি ওটাকে ডেলিভার করে দিলে বাস হয়ে গেল ওটা টিচিং। বিষয়টা কিন্তু সেটা নয়। টিচিং সম্পূর্ণটা হবে একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে একটা তোমার বৌদ্ধিক কাঠামো এখানে থাকবে। বৌদ্ধিক কাঠামো কেন বলা হয়? কারণ হচ্ছে যখন তুমি কোনো একটা কিছু পড়াবে স্টুডেন্টকে, সেইটাকে যেন একদম বুদ্ধির সহযোগে স্টুডেন্টদের মাথায় তুমি ঢুকিয়ে দিতে পারো, স্টুডেন্টের মতো করে তাকে বুঝিয়ে দিতে পারো, সেটার জন্য তোমার কিন্তু ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি দরকার। এর জন্য দেখবে অনেক সময় পরীক্ষাতে দেখবে অপশন দেয় যে টিচিং হচ্ছে একটা এই অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি, বা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে টিচিং হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি প্রায়োরিটির অ্যাক্টিভিটি। এবার অনেক ধরনের অপশন থাকবে, হয়তো বা ইন্টেলেকচুয়াল থাকলো, টেক্সচুয়াল থাকলো, তারপর ডাইনামিক থাকলো। তো সেই জায়গাতে তোমাকে কিন্তু সব থেকে গুরুত্ব দিতে হবে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটির উপরে, ঠিক আছে? তো কারণ টিচিং যখন বলবে, আবার লার্নিং যখন বলবে তখন কিন্তু আবার ডাইনামিক হয়ে যাবে। কেন হবে আমি একটু আগে তোমাদের সেটা আমি বুঝিয়েছিলাম। বলে যে টিচিং হচ্ছে বেসিক্যালি আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। যদি পরীক্ষাতে প্রশ্ন করে যে টিচিং অনলি অ্যান আর্টস, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। মাথায় রাখবে টিচিং যেমন একটা আর্ট, কিভাবে আমরা স্টুডেন্টদেরকে পড়াবো এটা যেমন একটা আর্ট, তেমনি একটা সায়েন্স। সায়েন্স মিনস অর্থাৎ জাস্ট গড় করে পড়িয়ে গেলাম এমনটাও কিন্তু করা উচিত না। কি এমন একটা প্যাটার্নে তাকে পড়াতে হবে যেন কিনা তার একটা প্রপার কাঠামো থাকে, যে আচ্ছা এইভাবে পড়ালে সে বিষয়গুলোকে সহজে বুঝতে পারবে, এইভাবে পড়ালে তার বোধগম্যতাটা আরও বেশি এনহ্যান্স হবে, বোধগম্যতাটা ভালোভাবে তৈরি হবে। এটার জন্য একটা সায়েন্টিফিক টেকনিক আমাদের ব্যবহার করতে হবে। সেই সায়েন্টিফিক টেকনিক কি? যে একটা ক্লাসে আমি দেখব যে আমার এখানে তুমি কিছু পড়ালে এবং প্রশ্ন জিজ্ঞেস করলে এবং দেখলে যে আচ্ছা কতজন স্টুডেন্ট রেসপন্স দিতে পারছে। যদি মোস্ট অফ দ্য স্টুডেন্ট রেসপন্স দিতে পারে, তার মানে ধরে নিতে হবে যে তুমি যেই পদ্ধতিতে পড়াচ্ছ পদ্ধতি একদম পারফেক্ট, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট রেসপন্স দিতে পারছে না, তাদের কিছু না কিছুতে অসুবিধা হচ্ছে বা আটকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে বলতে পারো যে বোঝানোর যে টেকনিক সেটাকে একটু হলেও তোমাকে বদলাতে হবে। বলেছে ইট টেন্ড টুয়ার্ড সেলফ অর্গানাইজেশন। মাথায় রাখতে হবে টিচিং একজন টিচার করান। এবার টিচার যেহেতু একজন সবসময় টিচিংয়ের সাথে যুক্ত থাকেন, তো তাকে সবসময় সেলফ অর্গানাইজ থাকতে হবে যে আমার কতটুকু বিষয়কে আমি স্টুডেন্টের সামনে উপস্থাপন করব। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা অনেক সময় দেখি অনেক টিচারকে যারা কিনা অর্গানাইজ ম্যানারে মানে পড়ান না। দেখবে একদিন হয়তো একটা পড়ালেন, ক্লাসে এসে বললেন যে আচ্ছা কোনটা পড়াতে হবে বল, তারপর তোমরা একটা স্টুডেন্টরা হয়তো বা বলে দিল স্যার এটা এটা এটা, সেই অনুসারে তারপর পড়ানোর চেষ্টা করলো। কোনো প্রকারভাবে অর্গানাইজ ওয়েতে পড়ানোর চেষ্টা করে না, ঠিক আছে? তো বা অর্গানাইজ ম্যানারে মূলত পড়ানোর চেষ্টা করে না। ওর জন্য বলেছে যে টিচিং সবসময় কি করতে হবে, একটা অর্গানাইজ ওয়েতে মূলত পড়ার চেষ্টা করাতে হবে। ওর জন্য বলেছে ইট টেন্ড টুয়ার্ড সেলফ অর্গানাইজেশন। কতটা আমরা সেলফ ওয়েতে বা সেলফ একটা অর্গানাইজ ওয়েতে স্টুডেন্টের সাথে যুক্ত হচ্ছি বা সেই জায়গাতে তাদেরকে পড়ানোর উপরে গুরুত্ব দিচ্ছি, সেটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ওর জন্য বলেছে টিচিং হচ্ছে একটা কি সেলফ অর্গানাইজেশন। বলছে ইট ইজ এ সোশ্যাল সার্ভিস। বলছে টিচিং হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা সোশ্যাল সার্ভিস। এমন নয় যে তোমাকে হয়তো বা কেউ একদম জোরপূর্বক চাপিয়ে দিল কোনো কিছু, সেটা নয়। তোমার সোশ্যাল সার্ভিস, তোমাকে নিজের ইচ্ছে মতো এটাকে করতে হবে, তাই না? এবার একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যতদূর সম্ভব 2021 যে টিচিংকে একটা প্রফেশন হিসেবে দেখা যায়, টিচিং একটা সোশ্যাল সার্ভিস নাকি কিছু। মাথায় রাখবে টিচিং যেমন একটা প্রফেশন, তার সাথে সাথে কিন্তু একটা সোশ্যাল সার্ভিসও বটে। এবার অনেকেই বলবে যে স্যার প্রফেশনটা বললে ভুল হবে না? না, ভুল হবে না। কারণটা হচ্ছে অ্যাজ এ প্রফেশন, একজন প্রফেশনালি যখন একজন টিচার হবেন তখন তিনি তার সমস্ত সময়টাকে টিচিংয়ের দিকে দিতে পারবেন।
এবং সেইটাকে নিজের মতো করে অর্গানাইজ করতে পারবেন, সেই অনুসারে পরিচালিত করতে পারবেন। ঠিক আছে? তো ওর জন্য বলেছে যে টিচিং সবসময় কি হবে, যেমনটা সেটা একটা প্রফেশন হবে, তেমনি সেটা একটা সোশ্যাল সার্ভিসও থাকবে। তোমার একটা দায়বদ্ধতা থাকবে যে আমাকে স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে। তো অবশ্যই এটা একভাবে যেমন আমাদের একটা সোশ্যাল সার্ভিস, তার সাথে সাথে কিন্তু এটা একটা প্রফেশনও বটে। বলছে ইট ইনক্লুড লেন্দি পিরিয়ড অফ স্টাডি অ্যান্ড ট্রেনিং। বলেছে টিচিং করাতে তুমি যখন যাবে তখন তোমার জাস্ট এমনি জাস্ট টিচিং করে ফেললে বা টিচ করে ফেললে এমনটা কিন্তু নয়। এখানে অনেকগুলো বিষয় ইনক্লুডেড থাকে। এটাতে অনেকটা সময় ধরে তোমাকে স্টাডি করতে হবে এবং প্রপার তোমার ট্রেনিং নিতে হবে। ঠিক আছে? তো প্রপার তোমার কি করতে হবে, ট্রেনিং নিতে হবে। একটা প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে মূলত পরিচালিত করার চেষ্টা করতে হবে। যেমন দেখো, তোমাদের বিএড ট্রেনিং করানো হয়। কেন করানো হয়? যেন কি না তুমি টিচিংয়ের জন্য একটা উপযুক্ত হয়ে যাও, বা কিভাবে পড়াতে হবে সেই জায়গার জন্য উপযুক্ত হয়ে যাও। দেখবে বিভিন্নভাবে যখন তুমি কলেজে জয়েন করবে দেখবে রিফ্রেশার কোর্স করতে হয়। কেন? কারণ হচ্ছে তোমার মধ্যে ক্যাপাবিলিটি কতটা আছে কি নেই, তুমি কতটা অ্যাক্টিভলি পড়াশোনার সাথে যুক্ত আছো কি নেই, এগুলো কিন্তু তোমার রিফ্রেশার কোর্সেসের মাধ্যমে তোমার মধ্যে আনার চেষ্টা করা হয়। বলেছে টিচিংয়ের ক্ষেত্রে কি হয়, হাই ডিগ্রি অফ অটোনমি। টিচিংয়ের মধ্যে আমরা যেটা দেখি, হাই ডিগ্রির একটা অটোনমি দেখি। অটোনমি মিনস, হাই ডিগ্রির অটোনমি বলতে বোঝায় যে তোমার উপরে সম্পূর্ণটা নির্ভর করবে তুমি কিভাবে একটা বিষয়কে গেইন করবার চেষ্টা করছো। এটা হচ্ছে হাই ডিগ্রির একটা অটোনমি হিসাবে ধরা হয়ে থাকে। দেখো, তুমি অ্যাজ এ টিচার তুমি চাইলে হয়তো বা খারাপভাবেও পড়াতে পারো, কিন্তু যতটা ভালোভাবে পড়াতে চাও সেটার উপরে তোমাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। এবার তোমরা বলবে যে স্যার টিচারকে তো কখনোই খারাপভাবে পড়ানো উচিত না। না, কখনোই পড়ানো উচিত নয়, কিন্তু অনেক সময় আমি জাস্ট কথার কথা বললাম যে অনেক ক্ষেত্রে এমন হয় কি, অনেক টিচারকে আমরা দেখি যারা কিনা অ্যাজ এ প্রফেশন হিসেবেই ওটাকে দেখেন, সোশ্যাল সার্ভিস হিসেবে দেখেন না। তো সেই অনুসারে আমাদের অনেক দায়বদ্ধতা থাকে। তো আমাদের মধ্যে সে অটোনমিটা থাকে। আমি যদি চাই আমার মতো করে অ্যাজ এ টিচার আমি হয় স্টুডেন্টের খুবই ভালো কাজে লাগতে পারি, আবার আমি হয়তো বা খুব একটা ভালো কাজে নাও লাগতে পারি স্টুডেন্টের। তো ওর জন্য নির্ভর করবে আমাদের নিজস্বতার উপরে। এর জন্য বলেছে যে হাই ডিগ্রির একটা অটোনমি থাকে লার্নারদের উপরে, কিভাবে লার্নিংটা করা হবে বা লার্নিংয়ের বিষয়টা এগোবে। বলেছে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। বলেছে টিচিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। টিচিং হচ্ছে কি একটা কন্টিনিউয়াস প্রসেস, বাস মানে একটা নির্দিষ্ট ওয়েতে কন্টিনিউয়াসলি সেই প্রসেসটা মূলত চলতে থাকে। ওর জন্য বলছি এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে? তো মাথায় রাখতে হবে আমাদের, টিচিং কখনোই একটা নির্দিষ্ট জাস্ট একটা বিষয়ের মধ্যে আটকে থাকে না, কন্টিনিউয়াসলি সেই প্রসেসটা কিন্তু যুক্ত থাকে। অর্থাৎ আমি ধরে নাও আজকে একটা বিষয় পড়ালাম, তারপর দুদিন অফ রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমরাও ঠিকঠাকভাবে বুঝতে পারবে না এবং লার্নিংটাও ঠিকঠাকভাবে হবে না। তো এটার জন্য সবসময় দরকার কি, কন্টিনিউয়াসলি সেটার সাথে যুক্ত থাকা, যে কোন বিষয়টা কতটুকু তার মধ্যে গুরুত্ব দিতে হবে এবং সেটা যেন কন্টিনিউয়াস ম্যানারে গুরুত্ব দেওয়া হয়, কন্টিনিউয়াস ম্যানারে যেন সেটার মধ্যে থাকে। দেখবে আমরা একটা সময় যখন আমরা কোনো একটা পড়াশোনার সাথে দীর্ঘদিন যুক্ত থাকি না, একটা সময় পরে সেটাকে কিন্তু আর সেটাকে কন্টিনিউ করতে পারি না। কেন এরকম হয়? কারণ টিচিং সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি সেই জায়গাটার সাথে কিন্তু গুরুত্ব দিতে হয়। ঠিক আছে? তো আর যখনই ওই প্রসেসটা ব্রেক হয়ে যায় তখনই কিন্তু টিচিংয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়। বলছে টিচিং ইজ এ প্রফেশন। টিচিং কি? বলছে টিচিং হচ্ছে একটা প্রফেশন। কেন বলছে টিচিং প্রফেশন? একটু আগে আমি তোমাদের বললাম যে ধরে নাও একজন টিচার আছেন, তিনি প্রফেশনালি যদি এক টিচিংয়ের সাথে যুক্ত না থাকেন, তাহলে তিনি জীবিকা নির্বাহ করবার জন্য তাকে অন্য কিছু সাহায্য নিতে হবে, আর অন্য কিছু যখন সাহায্য নিতে হবে তিনি তার 100% টিচিংয়ের উপরে দিতে পারবেন। তো অবশ্যই টিচিং হচ্ছে একটা প্রফেশন, যার ভিত্তিতে আমরা একজন লার্নারকে তার সঠিক পর্যায়ে উন্নীত করি। ঠিক আছে? এবং সেই অনুসারে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো পরীক্ষায় যদি তোমাকে শুদ্ধ অশুদ্ধর মধ্যে দেয় যে টিচিংকে একটা প্রফেশন বলা যায় কি যায় না, অবশ্যই টিচিংকে একটা প্রফেশন হিসাবে আমরা কনসিডার করতে পারি। ওকে? এবার যদি আমরা দেখি লেভেল অফ টিচিং, টিচিংয়ের কিছু লেভেল আছে যার ভিত্তিতে প্রপার টিচিংটাকে আমরা মূলত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দেখবে টিচিং যেহেতু একটা পারপাসফুল অ্যাক্টিভিটি, তার একটা নির্দিষ্ট পারপাস আছে। তো প্রত্যেকটা লেভেলের জন্য স্টুডেন্টদেরকে তৈরি করার জন্য তার কিছু নির্দিষ্ট পারপাস থাকে, কিছু প্রক্রিয়া থাকে, সেই অনুসারে টিচিং হয়ে থাকে। ওর জন্য বলেছে ডেভেলপমেন্ট অলরাউন্ড পার্সোনালিটি অফ লার্নার ইজ দ্য ফাইনাল গোল অফ টিচিং অ্যান্ড লার্নিং। আমরা সবসময় চেষ্টা করি অ্যাজ এ টিচার, যারা কিনা সবসময়
টিচিংটাকে প্রায়োরিটি দেন, তিনি সবসময় চেষ্টা করবেন যেন লার্নারদের একটা টিচিং লার্নিং প্রসেসে তাদের অল রাউন্ড পার্সোনালিটিটাকে আমরা ডেভেলপ করতে পারি, সামগ্রিকভাবে তাকে যেন বিকাশ ঘটাতে পারি। দেখবে আমরা চাই সবসময় লার্নাররা যেন বলতেও সক্ষম হয়, আবার যখন কোনো একটা কিছু লিখতেও যেন সক্ষমতা পায়, আবার তার সাথে সাথে যখন তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে সেটার উত্তরও যেন সাথে সাথে দিতে পারে। তাহলে কি, তার মানে তার অল রাউন্ড পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে চাইছি, জাস্ট একটার মধ্যে তাকে আটকে রাখতে চাইছি না। তো এই জন্য দরকার হচ্ছে লেভেল আপ টিচিং। একটা নির্দিষ্ট লেভেলে কতটুকু লার্নারকে পড়ানো উচিত, কতটুকু লার্নার মানে বিষয়গুলোর সম্পর্কে অবগত করানো উচিত, এইগুলো কিন্তু এটার উপরে নির্ভর করে। বলছে ডিউরিং টিচিং অ্যান ইন্টারাকশন টেক্স প্লেস বিটুইন অ্যান এক্সপিরিয়েন্স পার্সন, টিচার অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স পার্সন। বলেছে যখন টিচিং লার্নিং প্রসেস হয় তো সেটার ক্ষেত্রে দুজন ব্যক্তির ওপরেই কিন্তু সমস্ত টিচিং লার্নিং প্রসেসটা যুক্ত থাকে। একটা যিনি কিনা এক্সপিরিয়েন্স পার্সন আছেন, যার কিনা সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছে, আরেকজন থাকেন ইনএক্সপিরিয়েন্স পার্সন, যার সমস্ত বিষয় সম্পর্কে অবগত নেই যার, ঠিক আছে, অর্থাৎ স্টুডেন্ট। তিনি কি করেন, স্টুডেন্ট টিচারের কাছে শেখার চেষ্টা করেন। তো লেভেল অফ টিচিং কিন্তু সেই হিসাবেই তৈরি হয় বা সেই হিসাবে আমরা তৈরি হতে দেখি। এবার আমি একটা চার্টের আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা লেভেল অফ টিচিং কাজ করে। তো লেভেল অফ টিচিংকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা মূলত লক্ষ্য করব প্রপার ওয়েতে। যদি আমরা লক্ষ্য করি এখানে দেখবে একটা থাকে মেমোরি লেভেল অফ টিচিং, ঠিক আছে, যেটা কিনা লিস্ট থটফুল থাকে, জাস্ট কতটুকু তুমি মুখস্থ করতে পারলে বা স্টুডেন্টের কতটুকু মুখস্থ করাতে পারলে সেটার উপরেই গুরুত্ব দেওয়া হয়, ওটাকে বলি আমরা মেমোরি লেভেল অফ টিচিং। একটা থাকে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, ঠিক আছে। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ে কী হয়, এটা থটফুল হয়, স্টুডেন্টকে বুঝে বা স্টুডেন্টকে বুঝতে হয় এবং স্টুডেন্টকে বুঝিয়ে পড়াতে হয়। এটা এনেছেন মরিসন। আর মেমোরি লেভেল অফ টিচিং এখানে হান্ট এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন। আরেকটা থাকে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, অর্থাৎ একদিকে বোঝানো হলো, পড়ানো হলো এবং তার ভিত্তিতে লার্নারদের থটের মধ্যে কী ধরনের পরিবর্তন আসলো এবং সেই থটটাকে জানার চেষ্টা করা হয়। তাকে হয়তোবা কিছু প্রশ্ন করা হলো, তার কিভাবে সে উত্তর দিল, সে হয়তোবা টিচারকে কিছু প্রশ্ন করলো, সেটার কিভাবে উত্তর পাওয়া গেল, এই সমস্তটা কিন্তু এই লেভেল অফ টিচিংয়ের মধ্যে যুক্ত থাকে। ওর জন্য আমরা লেভেল অফ টিচিংকে এই তিনটে ভাগে ভাগ করে থাকি, একটা মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং আর রিফ্লেক্টিভ। আর তোমরা যদি লক্ষ্য করো প্রতিনিয়ত সে নেট বলো আর সেট বলো, এই তিনটে লেভেল অফ টিচিং থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে না? থাকে তো, অবশ্যই নিশ্চয়ই থাকবে। তো এই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। তো এটাকে আমরা নেক্সট দিন মূলত আমরা ক্লাসের মধ্যে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো নেক্সট দিনের যে ক্লাস আমাদের হবে সেটার মধ্যে এই লেভেল অফ টিচিংটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবার তোমাদের না আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমি তো আজকে পড়াতে পারলাম না, আচ্ছা নেক্সট দিনই আমি তোমাদের প্রশ্নগুলোকে জিজ্ঞেস করবো, ওকে। আচ্ছা, কোর্স ডিটেলস সম্পর্কে একটু জানিয়ে দিই। অনেকেরই একটা ছিল যে স্যার কিভাবে পড়ানো হবে, সেই জায়গাটা না হয় বুঝলাম, কোর্স ডিটেলস কী হবে। তো একটুখানি বলি, যেমনটা দেখলে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ালাম। এই 3 মাসে প্রত্যেকটা টপিককে এইভাবে ধরে পড়িয়ে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা, এটা জাস্ট আমি টিচিংকে তোমাদেরকে দেখালাম, এইভাবে প্রত্যেকটা টপিককে আমি চেষ্টা করব তোমাদেরকে অ্যানালাইসিস করে বোঝানোর, প্রত্যেকটা লাইনকে। কারণ যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসে, শুধুমাত্র মুখস্থ করলে এখানে হয় না। শুধুমাত্র তোমাদেরকে আমি বললাম যে এটা মুখস্থ করো হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তো কনসেপচুয়াল যেহেতু কোশ্চেন, তো সেই অনুসারে মূলত দেখা যায় যে এখানে কনসেপ্ট রিলেটেড কোশ্চেন বেশি আসে। তো সেই অনুসারেই প্রত্যেকটা লাইনকে ধরে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেবো এবং ওগুলোর উপর পরীক্ষাও নেবো, যেন কিনা কনসেপ্টগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে তোমার, যে কোনটা পড়তে হবে কোনটা নয়, কোনটার কি ধরনের বিষয় রয়েছে। যেমন লেভেল অফ টিচিং যখনই বলবে, যে ধরনের লেভেল অফ টিচিংয়ের যে ধরনের কনসেপ্ট থাকবে সেটা যেন তোমার কাছে একদম পরিষ্কার, একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যায়। তো ওর জন্য প্রত্যেকটা লাইন ধরে পড়াবো। অনেকের হয়তো এটা বোরিং মনে হতে পারে, তোমাদের বোরিং লাগেনি তো? যদি লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা অন্য ইনস্টিটিউশনে হয় পুরো স্পিডে পড়িয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়, এখানে কিন্তু আমরা ওটা সাধারণত করি না। আমরা এখানে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করি, পাস করানোর যেহেতু আমাদের টার্গেট থাকে, ওকে। তো ক্র্যাশ কোর্সে তোমাদের এই যে শুরু হচ্ছে 18 তারিখ থেকে একদম টানা ডিসেম্বর পর্যন্ত চলবে তোমাদের, ঠিক আছে। তো এবং 20 ইয়ার্সের কোশ্চেন্সগুলোকে আমরা এখানে পরীক্ষাতে যে ধরনের এসেছে সেই অনুসারে করানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে সিকোয়েন্স, স্টেপ, অ্যাজারশন, রিজন, যে ধরনের, আজকে তো আমি জাস্ট তোমাদেরকে থ্রুলি বিষয়গুলোকে অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করলাম। এগুলোর মধ্যে আবার কোশ্চেন হয়, সিকোয়েন্স আকারে কোশ্চেন হয়, যে ধরে নাও মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, এগুলোর মধ্যে সিকোয়েন্স কোনটার ক্ষেত্রে কোনটা পড়বে, তো সেগুলো রিলেটেড কোশ্চেন হয়, সেগুলোকে আমরা ব্যাচের মধ্যে ধরার চেষ্টা করব। আর ক্লাসের যে দিনটা ঠিক করা হয়, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, মঙ্গলবার,
বৃহস্পতিবার আর শনিবার সন্ধ্যে 7টা থেকে, যেমনটা এই যে আমাদের এই সময়গুলোতে যেমনভাবে ক্লাস হলো, সে ঠিক তেমনভাবেই মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক সন্ধ্যে 7টা থেকে হবে ক্লাস, ঠিক আছে? আর যারা এই ব্যাচে জয়েন করবে, তোমরা 500 কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংক ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংক 500 কোশ্চেনের, পুরো 10টা ইউনিটের 500 কোশ্চেনের কোশ্চেন ব্যাংক তোমাদের একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? বাংলা ইংলিশ দুভাষাতে থাকবে, আপডেটেড মেটেরিয়াল থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে। কোনো কারণে যদি ক্লাস করতে না পারো, দেখবে রেকর্ড আকারে থেকে যাবে, তুমি সেটাকে পরবর্তীকালে করে নিতে পারবে। এবং তার সাথে সাথে এক্সট্রা ক্লাসেস তো আসবেই আসবে, প্রতিনিয়ত এক্সট্রা ক্লাসেস আসবে। আর প্রতিনিয়ত আমি তোমাদের রেজাল্ট স্যার, আমি প্রতিনিয়ত তোমাদেরকে কাউন্সিলিং করবো যে কার কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমার যে নম্বর, এই যে 9064253244, এটাতে যে কেউ যে কোনো সময় মেসেজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যখন আমি ফাঁকা পাবো তখনই তার উত্তর আমি এটা দিয়ে দেবো, ওকে? আর তোমরা যদি দেখতে চাও যে আমাদের এর আগে কতজন কোয়ালিফাই করেছে, দেখবে ফেসবুকে আমাদের পেজে যাবে, পেজে দেখবে আমাদের ফেসবুক পেজে যখনই ঢুকবে ওখানে কিন্তু দেওয়া আছে 2024-এ যে কতজন আমাদের কোয়ালিফাই করেছে, ঠিক আছে? কারণ প্রতিনিয়ত আমরা যেহেতু নেট সিটি পড়াই, তো এখান থেকে কিন্তু আমাদের প্রতিনিয়ত স্টুডেন্টরা কোয়ালিফাই করে। আমিও চাই যারা যারা আজকের ক্লাসটি করলে তাদের থেকেও যেন অনেক কয়েকজন এখান থেকে বেরোয়, সেই আশাটা থাকবে। এবং কোর্স ফি তো আগেই বলে দিয়েছি, 3,370 টাকা এটা আমাদের একদম কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা জানো আগে মূলত কোর্স ফি কতটা ছিল, এবং সেখান থেকে একদম কমিয়ে 3,370 টাকা রাখা হয়েছে। এবং এই 3,370-এ তোমরা সমস্ত কিছু পাবে যা যা আমি দাবি করলাম। কোশ্চেন ব্যাংক পাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করবার জন্য, কারণ সেটের কোশ্চেন ব্যাংক পাওয়া খুবই প্রবলেমেটিক ব্যাপার। দেখবে অনেক জায়গাতেই তোমরা অনলাইনেও চেক করবে, পাবে না, ঠিক আছে? অনলাইনেও দেখবে WB সেটের কোশ্চেন ব্যাংক নেই, আমরা প্রোভাইড করি। এবং যারা যারা ব্যাচে জয়েন করবে একদম ফ্রি অফ কস্ট এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। কোন ব্যাচের জন্য কিন্তু কোনো রকম নেই, হ্যাঁ, ব্যাচের জন্য কোনো রকম চার্জেস নেই এখানে। তো যারা যারা ব্যাচে জয়েন করবে এটা পেয়ে যাবে। আর জয়েন করার সাথে সাথে অ্যাপে 1500 কোশ্চেন তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এই যে 3 মাস, প্রত্যেক মাসে দেখবে মক টেস্ট আসবে। মক টেস্ট মিনস একদম 50টা কোশ্চেনের সেট দিয়ে মক টেস্ট আসবে, ঠিক আছে? তো 50টা কোশ্চেনের সেটকে নিয়ে মক টেস্ট আসবে, বুঝতে পারলে তো? যে কোশ্চেনের সেট যে থাকবে 50টা, তার অনুসারে মূলত মক টেস্ট আসবে। তো মাথায় রাখবে একটু, এই মক টেস্টগুলো যেন হারিয়ে না যায়, ঠিক আছে? তো এবার এই মক টেস্টগুলো কিন্তু কেউ ধরে নাও পরবর্তীকালে যে আমাদের মক টেস্টগুলো যেমন থাকে আর কি, ধরে নাও মাসে 300-400 টাকা দিয়ে যে মক টেস্ট আসে, ওগুলো কিন্তু এগুলো নয়। এগুলো কিন্তু টোটালটাই আলাদা, এগুলো কিন্তু ব্যাচের মক টেস্ট। ব্যাচের মক টেস্ট টোটালটাই সেপারেট থাকে অন্য মক টেস্টের থেকে, কারণ ব্যাচের মক টেস্টে যা পড়ানো হচ্ছে সেগুলোর বেসিসে থাকে। এবং তার সাথে সাথে 50টা কোশ্চেনের সেটে যেমনভাবে পরীক্ষা আসবে ওইভাবে 1 ঘন্টা ধরে তুমি নিজে বসে বসে পরীক্ষা দিতে পারবে, যে আচ্ছা এই জায়গাতে এই ধরনের কোশ্চেন এসেছিল, এই জায়গাতে এই ধরনের কোশ্চেন এসেছিল, এবং সেই অনুসারে তুমি 1 ঘন্টা টাইম সেট আপ করবে এবং সেই অনুসারে তুমি পরীক্ষা দিতে পারবে। তো এতটাই সুবিধা রয়েছে এবং কোর্স ফি খুবই অল্প রাখা হয়েছে। তো যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিও। এবং আবারও বলি, 18 তারিখের মধ্যে যারা জয়েন করবে তারা কিন্তু আমাদের এই যে 500 কোশ্চেনের যে কোশ্চেন ব্যাংক, এটা ফ্রিতে পেয়ে যাবে। 18 তারিখের পরে কিন্তু আর থাকবে না, কারণ ওই 18 তারিখের অ্যাপের থ্রুতে যারা জয়েন করবে 18 তারিখে তোমরা কিন্তু পেয়ে যাবে। আবারও বলছি, অ্যাপের থ্রুতে যারা জয়েন করবে 500 কোশ্চেন ব্যাংক তাদের জন্য একদম ওখানে দেখবে ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যাবে, ওকে? তো এটা মূলত রয়েছে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা জয়েন করে নিও। আর নেক্সট যেটা আমাদের ক্লাস হবে সেটা তো আমি তোমাদের জানিয়ে দেবই, তোমাদেরকে আমি আপডেট করিয়ে দেবই। আর আমি তো ডিটেলস দিয়েই দিলাম যে আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ঠিক সন্ধ্যে 7টা থেকে একদম লাইভ ক্লাস হবে। আমি ব্যক্তিগতভাবে ক্লাস নেব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে নিও, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? বেশ, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে। আজকের রেকর্ডিং, হ্যাঁ আজকের রেকর্ডিং পেয়ে যাবে, অসুবিধা নেই। আর কোনো কোশ্চেন? পেমেন্ট মেথড তুমি গুগল পে, ফোনপে যে কোনো কিছু করতে পারো। অদিতি বলছো বেঙ্গলিতে কি পেপার অন দাও এক্সাম দেওয়া যায়? অবশ্যই বেঙ্গলিতেই দেওয়া যায়, আমি তোমাদের যেটা দেখালাম সেটা অনুসারে থাকে। সেট পেপার নিতে গেলে কত, একটু আগে তো বললাম 3,370 জাস্ট। হ্যাঁ, PDF পাবে। মামুন বলছে কোনো বুক হবে না, কোনো বুক নেই, আমরা নোট প্রোভাইড করব।
আচ্ছা, কোন নম্বরে এটা তোমরা এই যে দেখো উপরে যে নম্বরটা দেখাচ্ছে না, শো করাচ্ছে না, এই যে 9064253244, এখানে একবার জাস্ট মেসেজ করে নিও। এটাতে ওটা মানে মেসেজ করলেই তুমি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবে কোন নম্বরে তোমাকে করতে হবে আর কি। ঠিক আছে, তো ওখানে মেসেজ করলেই তুমি ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, হ্যাঁ এটা ওয়ান টাইম পেমেন্ট। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, অনলি পেপার ওয়ান। হ্যাঁ, ক্লাস বিএসজি অ্যাপে হবে, আমাদের যে নিজস্ব অ্যাপ আছে সেখানে মূলত ক্লাসটি হবে। আর কারোর কোনো প্রশ্ন আছে? না, এটা আমাদের বিএসজি অ্যাপে হবে। বিএসজি অ্যাপে হবে। আজকে গুগল মিটে এর জন্যই করানো হলো, কারণ এখানে আমাদের আজকের অ্যাপ যেহেতু আমাদের আজকে এইভাবে শিডিউল করা হয়নি, তো সেই ক্ষেত্রে মূলত ওর অ্যাপে আর করানো সম্ভব হলো না, কারণ সবার হয়তো বা অ্যাপ ডাউনলোডও করা নেই। আর অ্যাপটা সাধারণত আমরা পেইড ব্যাচের জন্যই অ্যাভেলেবেল করি। হ্যাঁ, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তুমি করতে পারো। আরে বাবা, একটু আগেই তো আমি বললাম। আব্দুল বলছে শুধু পেপার ওয়ান, শুধু পেপার ওয়ানের জন্যই তো বলা হলো। আচ্ছা, মেথড পেপারে করাবেন ব্যাচ কোর্সে, ওটা আলাদা কোর্স রয়েছে। ওকে, অ্যাপের সিস্টেমটা বলে দিলে, পেমেন্টটা ওয়ান টাইম। ওকে, পেমেন্ট সিস্টেম তো ওটা দেখো, এটা যেহেতু এতটা আমরা কমে রেখেছি, তো সেই ক্ষেত্রে এটাতে করা খুবই অসুবিধে ওয়ান টাইমের বদলে। তবু তুমি একবার এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নিও, সেখানে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, যদি কোনো সুবিধে থাকে সেখানে তাহলে বলে দেওয়া হবে। আচ্ছা, অ্যাপে কিভাবে ক্লাস করবে তার প্রসেস সে তো আমি জানিয়ে দেবই। ঠিক আছে, আগে তোমাকে ব্যাচে অ্যাড হতে হবে, কারণ হচ্ছে ব্যাচে অ্যাড না হলে তুমি কিভাবে মূলত এটা করতে পারবে, তাই না? আরে ঠিক আছে, বেশ ঠিক আছে। ওকে, এখানে বলছে কয় মানতে হবে, 3.5 মান্থ, মানে 3.5 মাস। সৈকত বলছে পিডিএফ আর রেকর্ডিং পেতে কি করব, কোন গ্রুপে যুক্ত হবো? এবার নির্ভর করবে তুমি কোন রেকর্ডিং এর কথা বলছো। আজকেরটা ইউটিউবে আপলোড হবে, অসুবিধে নেই। আর আজকের কোনো পিডিএফ পাবে না, এটা যারা ব্যাচে জয়েন করবে তারা পাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল। গুড নাইট সকলকে। তাহলে ব্যাচে তোমাদের জয়েন করছি এবং তোমাদের সাথে ব্যাচে যা দেখা হচ্ছে। আচ্ছা, শোভান বলছে অ্যাপের প্রসেসটা, আচ্ছা একটু কাইন্ডলি তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো 9064253244, ওখানে দেখবে সমস্ত প্রসেস বলে দেওয়া হবে। ঠিক আছে, একটু কাইন্ডলি মেসেজ করো, তাহলেই বুঝতে পারবে। A to Z সব থাকবে, বেঙ্গলিতেই থাকবে। ওকে, ঠিক আছে তাহলে। আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডাউট ক্লিয়ার করে নিতে পারো।